তাহার কথায় নীরজার কান নাই। কাল 12ই ফাল্গুন। 15 বৎসর আগে এই দিনে তাহাদের বিবাহ হইয়াছিল। সেই দিনের কথা নীরজা কি কোনো দিন ভুলিবে? কাল বেলা 8টা পর্যন্ত ঘুমোলে হবে না কিন্তু। নিরঞ্জন কহিল, পাগল নাকি? আমি আজ ঘুমোবই না তো কাল ওঠা। নীরজা কহিল, না, ঠাট্টা নয়, কাল সকাল সকাল বাজার করতে যাবে। 8টার মধ্যে সব কিনে বাড়ি ফিরতে হবে। শুভেচ্ছা বন্ধুরা, এক রাস শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ। এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। আজ পড়ব শ্রদ্ধেয়া অমলা দেবী প্রণীত একটি ছোট গল্প, বিবাহবার্ষিকী। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শুরু করছি বিবাহবার্ষিকী। স্বামী স্ত্রীতে কলহ হইয়া গেল। আজকাল কলহের জন্য সবিশেষ কারণের প্রয়োজন হয় না। যে কোনো সাংসারিক আলোচনা আরম্ভ হইলেই কলহে গিয়া শেষ হয়, কথাবার্তা বন্ধ হইয়া যায়। দুইজনেই মুখ গম্ভীর করিয়া ঘুরিতে ফিরিতে থাকে। ছেলেমেয়েরা দৌত্য কার্যে নিযুক্ত হইয়া কোনো রকমে সাংসারিক যোগসূত্র বজায় রাখে। আবার দিন কয়েক পরে যে কোনো পক্ষ কথাবার্তা শুরু করিয়া কলহের অবসান করে। এমনি করিয়া ক্রমান্বয়ে জোয়ার ও ভাটার মধ্য দিয়া ইহাদের দাম্পত্য জীবন প্রবাহ বহিয়া চলে। কিন্তু বর্তমান মনোমালিন্যের সবিশেষ কারণ আছে। বিকালে ধোপাকে কাপড় দিবার সময় স্ত্রী শ্রীমতী নীরজা স্বামী শ্রীমান নিরঞ্জনের জামার ঘড়ির পকেট হইতে একটি মানি অর্ডারের রসিদ টানিয়া বাহির করিয়াছে। রসিদটি ইংরাজিতে লেখা এবং বিশেষ করিয়া পোস্ট অফিসের কেরানিবাবুর হাতের লেখা। কাজেই নীরজা তাহার স্বল্প ইংরেজি বিদ্যার সাহায্যে লেখার জট ছাড়াইয়া প্রেরক বা গ্রাহক কাহারও নাম উদ্ধার করিতে পারে নাই। কিন্তু কাহাকেও যে টাকা পাঠানো হইয়াছে সে সম্বন্ধে তো কোনো সন্দেহ নাই। পোস্ট অফিসের কেরানিবাবুরা তো বিনা পয়সায় রসিদ বিলি করিয়া বেড়াইতেছে না। কিন্তু কি অন্যায়! স্বামী সারা মাস চাকুরি ও টিউশনি করিয়া মোট 80টি টাকা ঘরে আনিয়া দেয়। ওই সামান্য টাকায় এই কলিকাতা শহরে স্বামী স্ত্রী ছেলে মেয়ে লইয়া এত বড় সংসারটি যে কি করিয়া চলে তাহা নীরজাই জানে। বিশেষ করিয়া কোলের খোকাটি সংসারে আসিবার পর হইতে রীতিমতো টানাটানি শুরু হইয়াছে। বাজারে চাল মশলার দোকানে দেনা হইয়াছে। দোকানদার টাকার জন্য নিত্য লোক পাঠাইতেছে। দুধওয়ালার কয়েকটা টাকা বাকি পড়িয়াছে। পুরাতন খরিদ্দার হাতছাড়া করিতে চাহে না, তাই না হইলে দুধ বন্ধ করিয়া দিত। ধোপা তো 2 মাস হইল কিচ্ছু পায় নাই। নেহাত নিরীহ গোবেচারা লোক বলিয়া নীরজা তাহাকে কোনো মতে শান্ত করিয়া রাখিয়াছে। ছেলে মেয়েদের সব কয়টিরই জামা কাপড় ছিঁড়িয়াছে। ভাগ্যে বাহিরে যাইতে হয় না এবং কোনো আত্মীয় কুটুম্বের আসা যাওয়া নাই, তাই না হইলে নূতন না তৈয়ারি করাইয়া দিলে চলিত না। বড় মেয়েটির গৃহশিক্ষা অনেক দিন সমাপ্ত হইয়াছে। এরপরে স্কুলে পাঠানো উচিত, কিন্তু তাহার কোনো ব্যবস্থাই আজ পর্যন্ত হইয়া ওঠে নাই। আর নীরজার নিজের কথা না বলাই ভালো। শীতে সারা অঙ্গ ফাটিয়া চৌচির হইয়া গিয়াছে।
স্বামীকে কতদিন হইতে একটা সস্তা ক্রিম আনিতে বলিয়াছে। শীত শেষ হইতে চলিল, এখনও তাহা আসিয়া পৌঁছে নাই। কানের ফুল দুইটি শ্যাকরার দোকান হইতে একটু সারাইয়া আনিলেই পরা যায়। নিত্য 2 বেলা দোকানের সামনে দিয়া যাওয়া আসা করে, একদিনও মনে পড়ে না। হাতের চুড়িগুলির যে চেহারা হইয়াছে তাহাতে আর পরাও যায় না, অথচ নূতন করিয়া কোনো দিন গড়াইতে পারিবে বলিয়া ভরসা তো হয় না। তাও ভাগ্যে বিবাহের সময় বাবা দিয়াছিলেন তাই, না হইলে শুধু শাঁখা ও লোহা পরিয়াই দিন কাটাইতে হইত। অথচ নীরজা সেদিন বাপের বাড়ি গিয়া নিজের চোখে দেখিয়া আসিয়াছে তাহার সইয়ের স্বামী স্কুল মাস্টারি করিয়া সইকে নূতন প্যাটার্নের একজোড়া ঝকঝকে চুড়ি গড়াইয়া দিয়াছে। নীরজার মনে পড়িল, এই স্কুল মাস্টারের সহিত তাহারও বিবাহের কথাবার্তা হইয়াছিল। নেহাত গরিব বলিয়া বাবা মত করেন নাই, তাহা ছাড়া নীরজারও মত ছিল না। কিন্তু সে কথা থাক, নিরঞ্জনের কি বুদ্ধিশুদ্ধি কোনো দিনই হইবে না? এই অবস্থায় উপরে 2-5 টাকা যাহাই হাতে আসে সংসারে না দিয়া দান খয়রাত করিয়াছে, কাহাকে কে জানে? বড় দাদাটিকে বোধ হয়। তাহার তো টাকার চাহিদা আজ পর্যন্ত মিটিল না। যখন তখন কারণে অকারণে চিঠি ঝাড়িলেই হইল, টাকা পাঠাও। ছোট ভাই হাকিমি করিয়া 1000 টাকা ঘরে আনিতেছে যে, সামান্য 20-25 টাকা দিলে তাহার কি আসিয়া যাইবে? হাসিও পায়, দুঃখও হয়। সত্যি পাড়াগাঁয়ের লোকেদের সাধারণ বুদ্ধি ভারী কম। ভাবে সাহেবেরা বিএ এমএ পাশ করা ছেলেদের আগের মতো এখনো ডাকিয়া বড় বড় চাকুরি দেয়। দিনকাল যে বদলাইতেছে, আজকালকার ছেলেরা, বিশেষ করিয়া হিন্দুর ছেলেরা, যে বড় বড় পাশ করিয়াও ভদ্রভাবে 2 বেলা 2 মুঠা অন্ন সংস্থানের জন্য রাস্তায় রাস্তায় দিশাহারা হইয়া ছুটাছুটি করিতেছে, কিছুতেই বুঝিতে পারে না, পারিলেও বুঝিতে চাহে না। নিরঞ্জন আপিস হইতে ফিরিলেই নীরজা কথাটি বলি বলি করিয়া চুপ করিয়া রহিল। তারপর নিরঞ্জন যখন মুখ হাত ধুইয়া খাবার খাইতে বসিল, তখন তাহার সামনে চাপিয়া বসিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা, টাকা পাঠিয়েছ কাকে? নিরঞ্জন অর্ধচর্বিত খাদ্য কোনো মতে গিলিয়া ক্লিষ্ট কণ্ঠে কহিল, কই, না তো। নীরজা এক দৃষ্টে কিছুক্ষণ স্বামীর দিকে তাকাইয়া থাকিয়া কহিল, সত্যি বলছ, পাঠাওনি? নিরঞ্জন প্রবল বেগে ঘাড় নাড়িয়া জানাইল, না। নীরজা খুঁট হইতে রসিদটি খুলিয়া বাহির করিয়া মোড়ক খুলিয়া ভালো করিয়া প্রসারিত করিল। তারপর একটু আগাইয়া বসিয়া সেটিকে স্বামীর সামনে ধরিয়া কহিল, দেখো তো এটা কি? এক মুহূর্তে নিরঞ্জনের মুখ ফ্যাকাশে হইয়া উঠিল। ক্ষীণ কণ্ঠে কহিল, ইয়ে, মানি অর্ডারের রসিদ। এটি কোথায় ছিল বলো দেখি? নীরজা কহিল। নিরঞ্জন কহিল, কি করে জানব? মুখ টিপিয়া হাসিয়া নীরজা কহিল, জানো না, ছিল তোমার বুক পকেটে। কি করে এলো বলতে পারো? বলিয়া অধরষ্ঠ দৃঢ়ভাবে চাপিয়া এক দৃষ্টে তাকাইয়া রহিল। কি করে এলো বলতে পারো? নিরঞ্জন ঊর্ধ্বমুখে আকাশ পাতাল ভাবিতে লাগিল। সত্যই তো, কি করিয়া আসিল? নিরঞ্জনের কিছুই মনে পড়িতেছে না। তাহাকে ফ্যাসাদে ফেলিবার জন্য কেহ গোপনে গুঁজিয়া দিয়া যায় নাই তো? কিংবা নীরজাই হয়তো। নীরজা প্রশ্ন করিল, কি গো, মনে পড়েছে? এক মুহূর্তে নিরঞ্জনের মুখ চোখ স্বাভাবিক ভাব ধারণ করিল। ঘাড় নাড়িয়া কহিল, পড়েছে, ওটা বড়বাবুর রসিদ। জেরা হইল, বড়বাবুর রসিদ তোমার পকেটে কেন? নিরঞ্জন বলিল, আমাকে দিয়ে মানি অর্ডার করিয়েছিলেন, রসিদটা দিতে ভুলে গেছি,
ভালো করে রেখে দাও দেখি, কাল দিয়ে দিতে হবে। নীরজা হাঁক দিয়া ডাকিল, টুকু শোন। 4 বছরের ছেলে টুকু এতক্ষণে ওঁত পাতিয়া দাঁড়াইয়াছিল। ডাক পড়িতেই ছুটিয়া আসিয়া বাবার কাছ ঘেঁষিয়া দাঁড়াইল এবং বার দুই এদিক ওদিক চাহিয়া বসিয়া পড়িবার উপক্রম করিতেই নীরজা আদেশের স্বরে কহিল, দাঁড়া। খোকা থমকিয়া দাঁড়াইয়া ফ্যালফ্যাল করিয়া মা ও বাবার দিকে তাকাইতে লাগিল। নীরজা স্বামীকে কহিল, ওর মাথায় হাত দিয়ে বলো দেখি, কাউকে টাকা পাঠাওনি। নিরঞ্জন ঘাবড়াইয়া গেল, কিন্তু পরক্ষণেই সামলাইয়া লইয়া অনুযোগের স্বরে কহিল, ছি নীরু, কোথায় কোথায় ছেলে মেয়ের মাথায় হাত দিয়ে দিব্যি করতে আছে, ওতে অকল্যাণ হয়। নীরজা তীব্র কণ্ঠে কহিল, হোক অকল্যাণ, তুমি হাত দাও। তোমার মতো যার স্বামী, তার আর অকল্যাণ হতে বাকি কি? কৃত্রিম পরিহাসের সহিত নিরঞ্জন কহিল, তাই নাকি? বেশ, তাই একটুখানি অপেক্ষা করো, খেয়ে হাত মুখ ধুই আগে। এঁটো হাত তো আর মাথায় দেওয়া যায় না। বলিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিয়াই গম্ভীর মুখে খাইতে প্রবৃত্ত হইল। টুকু কহিল, তা হোক বাবা, তুমি হাত দাও। বলিয়া উবু হইয়া বসিয়া মাথাটি বাড়াইয়া দিল। মাথায় হাত দেওয়া ব্যাপারটা টুকুর সুপরিচিত, কারণ সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বাগযুদ্ধ বাঁধিলে সত্যাসত্য নিরূপণের জন্য প্রায়ই তাহার মাথার জন্য তলব পড়ে এবং মাথায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই সমস্যার মীমাংসা হইয়া যায়। কাজেই শান্তি স্থাপনের জন্য এবং বিশেষ করিয়া বাবা যে আলোচনা বন্ধ করিয়া দিয়া হস্তচালনা শুরু করিয়া দিয়াছে, ইহার জন্য টুকু ব্যস্ত হইয়া উঠিল। নীরজা কহিল, বেশ তো, বাঁ হাতটাই দাও। নিরঞ্জন বিরক্তির সহিত কহিল, তুমি যে নাছোড়বান্দা হয়ে উঠেছ দেখছি। নীরজা পাল্টা জবাব দিল, যেমন কুকুর তেমন মুগুর না হলে যে আমার চলছে না। স্ত্রীর রসনায় রসক্ষরণ শুরু হইয়াছে দেখিয়া নিরঞ্জন চুপ করিয়া গেল। তারপর টুকুকে কহিল, এপাশে আয়। টুকু সরিয়া বসিতেই তাহার মাথায় বাম হাত দিয়া নিরঞ্জন কহিল, কাউকে টাকা পাঠাইনি, হয়েছে তো? বলিয়া কয়েক মুহূর্ত নীরজার দিকে এক দৃষ্টে তাকাইয়া রহিল। তারপর ঢকঢক করিয়া এক গ্লাস জল খাইয়া উঠিয়া পড়িল। নীরজা কহিল, উঠছ যে? নিরঞ্জন জবাব দিল না। টুকু খাইতে শুরু করিয়াছিল। বাবাকে উঠিতে দেখিয়া সাগ্রহে কহিল, বাবা আর খাবে না? নিরঞ্জন কহিল, না বাবা, তুমি খাও, আমার খাওয়া হয়ে গেছে। টুকু নিশ্চিন্ত চিত্তে চৌকস হইয়া বসিয়া খাইতে লাগিল। নীরজা দীপ্ত চক্ষে নিরঞ্জনের দিকে তাকাইয়া রহিল। নিরঞ্জন ভ্রুক্ষেপ না করিয়া শয়নকক্ষের দিকে প্রস্থান করিল এবং কিছুক্ষণ পরে জামা ও জুতা পরিয়া বাহির হইয়া গেল। নীরজা বিষণ্ণ মুখে চুপ করিয়া বসিয়া রহিল। সত্যি ভারী অন্যায় হইয়া গেল। সেই কখন সকাল 9টার সময় আলু ভাতে ভাত নাকে মুখে গুঁজিয়া কাজে গিয়াছিল। সারাদিন গাধার খাটুনি খাটিয়া বাড়ি ফিরিয়া তাহার বোকামির জন্যই কিছুই না খাইয়া আবার বাহির হইয়া গেল। খাওয়া দাওয়ার পর কথাটা তুলিলে এমন কিছু বেদ অশুদ্ধ হইয়া যাইত না। তাহার যে আজকাল মতিগতি কি হইয়াছে কে জানে। ধৈর্যের বিন্দু বিসর্গও নাই। কথায় কথায় রাগ হইয়া যায়। রাগ হইলে কিছুই মুখে আটকায় না, অথচ রাগ পুড়িয়া গেলে অনুশোচনার সীমা থাকে না। আর নিরঞ্জন, সেই কি আর আগের মতোটি আছে? আগে কত ঠান্ডা মেজাজ ছিল, আজকাল কথায় কথায় রাগ অভিমান। একটা কথা সহ্য করিতে পারে না। ভালো কথা বলিলেও রাগিয়া টং হইয়া যায়। তাহার না হয় সংসারের নানা ঝঞ্ঝাটে মাথা ঠিক থাকে না, কিন্তু নিরঞ্জনকে তো আর আপিসের কাজটুকু ছাড়া আর কোনো ঝামেলাই পোয়াইতে হয় না। তবে কেন দিন দিন এমন হইয়া যাইতেছে? আগে কত আমোদ করিত, গল্প করিত, সংসারের কাজ হইতে তাহাকে টানিয়া লইয়া গিয়া তাহার সহিত কত দুষ্টামি করিত। আপিস হইতে বাড়ি ফিরিয়া আর বাড়ির বাহির হইতে চাহিত না।
কেবল তাহার কাছে কাছে ঘুর ঘুর করিত। আর আজকাল কেমন যেন আলগা আলগা ভাব। স্ত্রী ছেলে মেয়ে কাহারও উপর যেন সত্যকার টান নাই। যতক্ষণ বাড়িতে থাকে মুখ তোলো হাঁড়ি, আপিস হইতে বাড়ি ফিরিলেই কে যেন চাবুক মারিতে থাকে। নাকে মুখে যা হোক কিছু গুঁজিয়া বাড়ির বাহির হইতে পারিলে যেন বাঁচে। প্রবল দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া নীরজা আবার ভাবে, কেন এমন হইল? স্বামী কি তাহাকে আর ভালোবাসে না? আর কোনো হতভাগীর উপর তাহার মন পড়িয়াছে? এই কলিকাতা শহরে কাহারও সহিত আলাপ করিবার কোনো সুযোগ ও সুবিধা তো তাহার নাই। তবে কি পূজার সময় দেশে গিয়া কোনো মেয়ের সহিত ভাব করিয়া আসিয়াছে? পূজার পর দেশ হইতে ফিরিবার পর হইতেই এই ভাবটা বেশি হইয়াছে বলিয়া মনে হয়। নীরজা শুনিয়াছে দেশের কোনো একটা মেয়ের সঙ্গে নিরঞ্জনের বিবাহের কথাবার্তা সব ঠিক হইয়া গিয়াছিল। দেনা পাওনার গোলমালেই নাকি সব ভাঙিয়া যায়। মেয়েটাও নাকি সুন্দরী। নিরঞ্জন তাহারই পাল্লায় পড়িয়াছে নাকি? সন্ধ্যা হইয়া আসিল। কলিকাতা শহরে ছোট একতলা বাড়িগুলিতে সন্ধ্যা একটু আগেই আসিয়া হাজির হয়। সারা শহরের যত ধূলি ও ধুম দিনের আলো নিবিতে না নিবিতে এই সব বাড়িগুলিতে রাত্রের আশ্রয়ের জন্য ভিড় করে। নীরজাদের বাড়িটি অবশ্য একতলা নয়, দোতলা। উপরতলায় 3খানা ঘর ও একটুখানি ছাদ। তাহাতে বাড়িওয়ালা স্বয়ং এক পাল ছোট বড় ছেলে মেয়ে এবং তাহাদের জননীটিকে লইয়া বাস করেন। নিচের তলায় 3খানি ছোট ঘর নীরজারা ভাড়া লইয়াছে। শুধু ঘর 3টি নহে, উঠানটিও তাহাদেরই বলিতে হইবে। অবশ্য উঠান দিয়া সকলেরই যাওয়া আসা করিতে হয়, কিন্তু কাপড় চোপড় শুকাইতে দেওয়া, বিছানাপত্র রোদে দেওয়া ইত্যাদি নানা প্রয়োজনে উঠানটি ব্যবহার করিবার অধিকার তাহারাই ভোগ করে। কল পায়খানা চুক্তি মতো এজমালি, কিন্তু সূচিবায়ুগ্রস্তা বাড়িওয়ালা গৃহিণী বেলা 9টা পর্যন্ত কি নিজেদের কি নীরজাদের কাহাকেও কলতলার পাশ মারাইতে দেয় না। নীরজার বড় মেয়ে টুনি ছোট খোকাকে লইয়া কাছে আসিয়া ডাকিল, মা, শুনতে পাচ্ছ না? নীরজা চমকিয়া চাহিয়া কহিল, কি? জ্যাঠামশাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গলা খাকারি দিচ্ছেন যে। সত্য, বাড়িওয়ালা ঘনশ্যামবাবু সিগন্যাল না পাইলে রেলগাড়ির চালক যেমন স্টেশন হইতে দূরে দাঁড়াইয়া বাঁশি ফুকিতে থাকে, তেমনিভাবে অনেকক্ষণ ধরিয়া অদূরে কলতলার পাশে দাঁড়াইয়া পুনঃ পুনঃ তিনি গলা খাকারি দিতেছিলেন। ঘনশ্যামবাবুর দেহ শীর্ণ, গলাটি শীর্ণতর। তদুপরি সারাদিন সওদাগরি আপিসে কলম পিষিয়া বাড়ি ফিরিয়াছেন। কাজেই গলা খাকারিতে খামবাজি গমক ছিল না। তাছাড়া নীরজার মনও কোথাও উধাও হইয়া গিয়াছিল। নীরজা ধর্মর করিয়া উঠিয়া ঘোমটা টানিয়া দিয়া চাপা ত্রস্ত কণ্ঠে কহিল, কই, কোথায়? বলিয়া ঘরে ঢুকিয়া পড়িল। টুকু তখনও খাইতেছিল। বিশেষ করিয়া আরও 2টি ভাগিদারের আবির্ভাব দেখিয়া দ্রুত হস্তে কাজ সারিতেছিল। ঘনশ্যামবাবু পার হইয়া যাইতে যাইতে টুকুকে কহিলেন, জ্যাঠামশাইয়ের কি হচ্ছে? টুকু গম্ভীরভাবে জবাব দিল, আপিস থেকে এসে খাচ্ছি জ্যাঠামশাই। কিছুক্ষণ পরে নীরজা টুনিকে কহিল, দেখায় দেখি তোর জ্যাঠামশাই কি করছেন। টুনি উপর হইতে ফিরিয়া আসিয়া কহিল, তামাক খাচ্ছেন। নীরজা কহিল, খাওয়া হয়ে গেছে? টুনি ঘাড় নাড়িয়া জানাইল, হ্যাঁ। তারপর কহিল, জ্যাঠাইমারা কাল থিয়েটার দেখতে যাবেন। সারা রাত থিয়েটার। শিব, দুর্গা, কৃষ্ণ, রাধা আরও কত সব ঠাকুর দেবতা দেখাবে। বাবাকে বলো না মা, আমাদেরও নিয়ে যেতে। নীরজা ধমক দিয়া কহিল, থিয়েটারে যাবে না আরও কিছু? কাল কি করে বাজার হবে তার ঠিক নেই। টুনি কাঁদো কাঁদো সুরে কহিল, তোমার তো ওই এক কথা বারবার, সংসার চলছে না। কলকাতা শহরে জন্মালাম, এতদিন থাকলাম, তবু কিচ্ছুটি দেখতে পেলাম না।
এর চেয়ে পাড়াগাঁয়ের লোকেরা ঢের ভালো, ধান চাল বিক্রি করেও ছেলে মেয়েদের শহর দেখিয়ে নিয়ে যায়। টুনি মেয়েটি এই বয়সেই বেশ কথা বলিতে শিখিয়াছে। ইহাতে অবশ্য বিস্মিত হইবার কিছু নাই। বাংলাদেশের কড়া আবহাওয়ায় ছেলে মেয়েরা অল্প বয়সেই বেশ পরিপক্ক হইয়া ওঠে। নীরজাও বিস্মিত হইল না, বরং একটু লজ্জিতই হইল। টুনি তো মিথ্যা বলে নাই। নেহাত গ্রাসাচ্ছাদন ছাড়া ছেলে মেয়েদের কোনো সাধই তাহারা মিটাইতে পারে নাই। ছেলেদের কথা ছাড়িয়া দাও, ভগবানের কৃপায় মানুষ হইলে একদিন হয়তো তাহাদের সব সাধ মিটিবে। কিন্তু মেয়ের কয়দিনই বা বাপ মায়ের কাছে থাকিবে? বিবাহ হইয়া গেলেই তো পর হইয়া যাইবে। তারপর বৎসরে একটিবার মাত্র দেখিতে পাইবার জন্য পরের পায়ে মাথা ঠুকিতে হইবে। তাও যদি ভালো ছেলের হাতে পড়ে তো সাধ আহ্লাদ মিটিবে, না হইলে বাপের বাড়িতেই যাহা হইয়া গেল তাহাই শেষ। নিজের কথা মনে পড়িয়া নীরজার নিঃশ্বাস পড়িল। ভাবিল, ছেলে ভালো হইলেও হইবে না, ভাগ্য থাকা চাই। না হইলে তাহার বাবা তো কোনো ত্রুটি করেন নাই। হাজার হাজার টাকা খরচ করিয়া দেশের সেরা ছেলেটি তাহার জন্য খুঁজিয়া আনিয়াছিলেন। নীরজা কোমল কণ্ঠে কহিল, তাই হবে বাপু, গোলমাল করিসনি। কাল ওদের সঙ্গে তোকে পাঠিয়ে দেব। কিন্তু এক কাজ কর দেখি, এই কাগজটা তোর জ্যাঠামশাইকে পড়িয়ে আনগে। বলিয়া সেই রসিদটা তাহার হাতে দিল। টুনি ফিরিয়া আসিয়া কহিল, জ্যাঠামশাই বললেন কে গৌরমোহন ভট্টাচার্যকে টাকা পাঠানো হয়েছে। কে পাঠিয়েছে কিছু বললেন? নীরজা বলিল। টুনি ঘাড় নাড়িয়া কহিল, না তো। কিন্তু মা, কালই আবার না বলতে পাবে না কিন্তু। আমি জ্যাঠাইমাকে বলে এলাম, আমি যাব। নীরজা চিন্তিত মুখে কহিল, তাই হবে। তুই আরেকটিবার যা দেখি মা, জিজ্ঞেস করে আয় কে পাঠিয়েছে। টুনি ফিরিয়া আসিয়া কহিল, জ্যাঠামশাই বললেন ওসব কিছু লেখা নেই। গৌরমোহন নামধারী নিরঞ্জনের কোনো আত্মীয় বা বন্ধুর কথা নীরজার মনে পড়িল না। তবে নিরঞ্জন মিথ্যা বলে নাই। বড়বাবুই কোনো আত্মীয়কে টাকা পাঠাইয়াছে। সেই মিছামিছি নিরঞ্জনের সঙ্গে ঝগড়া করিল। সারা দিনের খাটুনির পর তাহাকে খাইতে দিল না। অনুশোচনায় নীরজার মাথা ঠুকিতে ইচ্ছা হইল নিরঞ্জন যাহা কিছু খাইতে ভালোবাসে সেই সব বাছিয়া বাছিয়া বসিয়া বসিয়া মনের মতো করিয়া রান্না করে। কিন্তু ঘরে কি কিছু আছে ছাই? কাল সকালে বাজার না আসিলে রান্না হইবে না। তাহা ছাড়া মাস শেষ হইতে চলিতেছে, হাত একেবারে খালি। মাহিনা পাইলে আগামী রবিবারে যা হোক একটা কিছু ছুতা করিয়া একটু ভালো খাওয়া দাওয়ার আয়োজন করিতে হইবে। হঠাৎ নীরজার মনে পড়িল সেই মাসেই তাহাদের বিবাহ হইয়াছিল। আজ মাসের কত কে জানে। ডাক দিয়া কহিল, টুনি, তোর জ্যাঠাইমাকে জিজ্ঞেস করে আয় তো আজ মাসের কত। টুনি আসিয়া কহিল, 11ই ফাল্গুন। কেন মা, কাল বুঝি তাহলে আমাকে যেতে দেবে না? নীরজা হাসিয়া কহিল, ওফ, পাগল হয়ে গেছে, দেব দেব বলছি তো 50 বার করে। টুনি চোখ মুখ ঘুরাইয়া কহিল, তোমাদের কথায় বিশ্বাস নেই বাপু। ভালো ভালোস্তে যতক্ষণ না বার হতে পারছি ততক্ষণ অস্বস্তি। তাহার কথায় নীরজার কান নাই। কাল 12ই ফাল্গুন। 15 বৎসর আগে এই দিনে তাহাদের বিবাহ হইয়াছিল। সেই দিনের কথা নীরজা কি কোনো দিন ভুলিবে? নারী জীবনের শ্রেষ্ঠ সেদিন। কত আশা, কত স্বপ্নের সমাপ্তি, কত নূতন আশা, কত নূতন স্বপ্নের সূত্রপাত, কত আলো, কত বাঁশি, কত উল্লাস, কত উচ্ছ্বাস। জীবনের সেই একটি দিনের জন্য তাহাকে ঘিরিয়া এই আনন্দোজ্জ্বল উৎসব রাত্রি পদ্মের মতো বিকশিত হইয়াছিল।
নীরজার এখনো স্পষ্ট মনে পড়ে। বিয়ের দিন সন্ধ্যার পর দইয়ে হাত দিয়া সে বসিয়াছিল। হঠাৎ বাজনার শব্দ শোনা গেল। সকলে হৈ হৈ করিয়া উঠিল, বর আসছে, বর আসছে। ছেলে মেয়ে পুরুষ সকলে ছুটিয়া বাহিরে চলিয়া গেল। মা আসিয়া কহিলেন, যাসনি, এইখানে বসে থাক, উঠলে অকল্যাণ হয়। তারপর সকলের আগে মা আসিয়া তাহাকে বুকে জড়াইয়া মুখে চুমু খাইয়া কহিলেন, রাজপুত্তুরের মতো ছেলে, শিব পূজা তোর সার্থক হয়েছে মা। তারপর শুভ দৃষ্টি। সারা অঙ্গ থরথর করিয়া কাঁপিয়াছিল, তবু জোর করিয়া তাকাইয়াছিল সে। চোখে চোখ মিলিতেই কিন্তু লজ্জায় চোখ নামাইয়াছিল। তারপর সারা রাত্রি ধরিয়া বাসর। নিরঞ্জন কিছুতেই গান গাহিবে না। মেয়েরা কত অনুরোধ উপরোধ করিল, ঠাট্টা করিল, এমনকি শেষে উৎপীড়ন করিতে আরম্ভ করিল। নিরঞ্জন শুধু মুচকি মুচকি হাসিতে লাগিল। তারপর শেষ রাত্রে সবাই যখন একে একে চলিয়া গেল এবং যাহারা রহিল তাহারাও ঘুমাইয়া পড়িল, তখন নীরজা বার কয়েক কাশিয়া জানাইয়া দিল সে জাগিয়া আছে। তবু নিরঞ্জন কথা কহিল না। শেষে সে নিজেই লজ্জার মাথা খাইয়া জিজ্ঞাসা করিয়াছিল, ঘুমুবে না? কত দিনের কথা, তবু এখনো ভাবিতে ভারী মিষ্টি লাগে। মনে হয় সত্যই কি তাহার জীবনে এমন একটি দিন আসিয়াছিল, না কোনোদিন স্বপ্ন দেখিয়াছিল সে? নিরঞ্জন বাড়ি ফিরিয়া জামা জুতা ছাড়িয়া শুইয়া পড়িল। টুনি আসিয়া ডাক দিল, বাবা খেতে আসুন, মা ডাকছে। নিরঞ্জন বজ্রগম্ভীর কণ্ঠে কহিল, যাব না, বলগে যা, খিদে নেই। টুনি ফিরিয়া যাইতে যাইতেই হাঁক দিয়া কহিল, মা, বাবার খিদে নেই, বলছেন খাবো না। নীরজা কহিল, তুই বস, আমি ডেকে নিয়ে আসছি। বাহিরে পদশব্দ শুনিতেই নিরঞ্জন পাশ ফিরিয়া কাঠ হইয়া শুইয়া রহিল। নীরজা পাশে আসিয়া দাঁড়াইয়া কিছুক্ষণ তাকাইয়া রহিল। তারপর কহিল, খাবে এসো, শুনছ? কোনো জবাব মিলিল না। নিরঞ্জন নিশ্চয়ই গভীর নিদ্রামগ্ন। গায়ে হাত দিয়া নাড়া দিয়া নীরজা কহিল, শুনছ, খাবে এসো। নিরঞ্জনের নিদ্রা ভঙ্গ হইল। শ্লেষাজড়িত কণ্ঠে কহিল, কিছু খাবো না, শরীর ভালো নেই। নীরজা মুচকি হাসিয়া কৃত্রিম উদ্বেগের সহিত কহিল, শরীর খারাপ হয়েছে? মাথা ধরেছে বুঝি? যা পারো খেয়ে নেবে এসো, তারপর খেয়ে দে মাথা টিপে দেব ক্ষণ। নিরঞ্জনের ক্ষুধা পাইয়াছে, তবু সন্ধ্যার ওই দুর্ব্যবহারের পর এত সহজে খাইতে রাজি হওয়া ঠিক নহে। অতএব কহিল, খিদে নেই। প্রশ্ন হইল, খিদে নেই কেন? হ্যাঁ গো। নিরঞ্জন বোধহয় আবার ঘুমাইয়া পড়িল। নিঃশ্বাস ঘন হইয়া উঠিতেছে। বগলের নিচে একটু চাপ দিলেই নিরঞ্জনের কাতুকুতু লাগে। নীরজা একটু চাপ দিতেই নিরঞ্জন বিচলিত হইয়া উঠিল। একটু সরিয়া গিয়া কহিল, বলছি খাবো না, তবু বিরক্ত করছে। নীরজা আরেকবার চাপ দিয়া আবদারের সহিত বলিল, চলো না লক্ষ্মীটি। বলিয়াই আরেকবার সজোরে চাপ দিল। ধর্মর করিয়া উঠিয়া বসিয়া চোখ মুছিতে মুছিতে নিরঞ্জন বিরক্তিপূর্ণ কণ্ঠে কহিল, আচ্ছা না ছোড়বান্দা, কিন্তু বলছি খিদে নেই তবু। নীরজার কণ্ঠস্বর নকল করিয়া কহিল, চলো না লক্ষ্মীটি। নীরজা হাসিয়া কহিল, না ছোড়বান্দাই তো, তুমি না চললে যে আমার চলবার জো নেই গো। সেই কুশণ্ডিকার দিন পায়ে পায়ে চলা মনে নেই? ভাব হইয়া গেল। শুইতে আসিয়া নীরজা কহিল, আজ কত তারিখ বলো দেখি? মাসের ইংরাজি তারিখ সম্বন্ধে মাস মাহিনার চাকুরেরা অতীব ওয়াকিবহাল। নিরঞ্জন ঝটিতি জবাব দিল, কেন? 25শে ফেব্রুয়ারি, আর দিন 5 পরেই মাইনে পাব।
কৃত্রিম ঝাঁঝের সহিত নীরজা কহিল, তোমার কেবল ওই হচ্ছে টাকা টাকা, বাংলা তারিখ মনে নেই? সিলেবাসের বহির্ভূত প্রশ্ন। নিরঞ্জন মনে মনে হিসাব করিতে লাগিল। গালে হাত দিয়া, চোখ ডাগর করিয়া বিস্ময় ভরা কণ্ঠে নীরজা কহিল, অদ্ভুত মানুষ, মনে নেই? যেন তাহার নিজেরই মনে ছিল। আজ যে 11ই ফাল্গুন, কাল 12ই বলিয়া নীরজা নিরঞ্জনের দিকে এক দৃষ্টে তাকাইয়া রহিল। নিরঞ্জন হাসিবার চেষ্টা করিয়া কহিল, তাই নাকি? তাহলে? নীরজা তেমনি তাকাইয়া থাকিয়া কহিল, তাহলে কি? কাল তো কিছু খরচ আছে তোমার হাতে, মানে আমার হাতে। নিরঞ্জন কহিল। নীরস কণ্ঠে নীরজা কহিল, তোমার যে ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেছে গো। কিন্তু আগের কথা মনে করো দেখি। সত্যই বিবাহের পর প্রতি বৎসর তাহারা অতীব নিষ্ঠার সহিত নিখুঁতভাবে বিবাহবার্ষিকী উৎসবটি সম্পন্ন করিত। তখনও নীরজার কোলে ছেলে মেয়েরা কেহ আসিয়া হাজির হয় নাই। কাজেই আয় অপ্রচুর হইলেও অভাব কম ছিল। তাছাড়া মন ছিল তরুণ ও তরল। স্বল্প আনন্দ এবং স্বল্প দুঃখের আঘাতেই তরঙ্গিত হইয়া উঠিত। সেই সময়ে এই দিনটিতে তাহারা সারা দিন ব্যাপী উৎসব ও আনন্দের ব্যবস্থা করিত। তারপর যত দিন যাইতেছে, আয় বিশেষ বাড়ে নাই, কিন্তু সংসার বাড়িতেছে। অভাব অহরহ দন্ত বিকাশ করিয়া চোখের সামনে ঘোরাফেরা করিতেছে এবং আনন্দ ও বৈচিত্র্যহীন জীবনযাত্রার তুহিন শীতল স্পর্শে মনের রস জমাট বাঁধিয়া কঠিন হইয়া উঠিতেছে। এখন সহজ দুঃখ ও সহজ আনন্দ মনের কাছে আমলই পায় না। আগে সারা বৎসর ধরিয়া যে দিনটিকে তাহারা বিশেষভাবে মনে করিয়া রাখিত, আজকাল তাহার কথা সহজে মনে পড়িতে চাহে না। তবু প্রতি বৎসর, এমনকি গত বৎসরেও এই দিনটি তাহারা কোনো মতে পালন করিয়াছে। নিরঞ্জন আমতা আমতা করিয়া কহিল, তা বটে। নীরজা মুখ ভার করিয়া কহিল, তোমার যদি ইচ্ছে না হয় তো কি দরকার? নিরঞ্জন নড়িয়া চড়িয়া বসিয়া আগ্রহের ভান করিয়া কহিল, পাগল নাকি? প্রতি বৎসর করেছি। নীরজা তেমনি ভাবে কহিল, করলেই বা প্রতি বৎসর? আমাকে স্ত্রী বলে যতদিন ভালোবাসতে ততদিন করেছ। এখন তো আর ভালোবাসো না, মিছিমিছি ওসব করে কাজ নেই আর। বলিয়া উঠিবার উপক্রম করিল। নিরঞ্জন খপ করিয়া তাহার হাত ধরিয়া তাহাকে নিরস্ত করিয়া বলিল, আবার পাগলামি শুরু করলে? কে তোমার মাথায় ওসব বুদ্ধি দিয়েছে বলো দেখি? বলিয়া একটু আকর্ষণ করিতেই নীরজা একেবারে স্বামীর কোল ঘেঁষিয়া বসিয়া কহিল, ও কি আর কারো কাছে বুঝতে হয়? মেয়ে মানুষ আপনা থেকেই বুঝতে পারে। নীরজার এই নিরীহ নির্ভর পরায়ণা মূর্তিটি নিরঞ্জনের খুব ভালো লাগে। তাহার ক্ষীণ স্রোত প্রেম আবার চঞ্চল হইয়া ওঠে। কিন্তু হায়, আনন্দ সমুদ্রের সঙ্গে একদা যে যোগসূত্র ছিল, আজ তাহা বোধহয় ছিন্ন হইয়া গিয়াছে। তবু নিরঞ্জন নীরজার মুখখানি বুকের উপর চাপিয়া ধরিয়া সস্নেহে কহিল, পাগল। নীরজা কহিল, তোমার কোনো ভাবনা নেই, আমার কাছে 5টি টাকা আছে, সেই যে বাবা খোকার হাতে দিয়ে গিয়েছিলেন। অভয়বাণী শুনিয়া নিরঞ্জন নির্ভয় হইয়া উঠিল। তখন দুইজনে মিলিয়া কর্মসূচি প্রস্তুত করিতে প্রবৃত্ত হইল। নীরজা কহিল, কাল বেলা 8টা পর্যন্ত ঘুমোলে হবে না কিন্তু। নিরঞ্জন কহিল, পাগল নাকি? আমি আজ ঘুমোবই না তো কাল ওঠা। নীরজা কহিল, না, ঠাট্টা নয়, কাল সকাল সকাল বাজার করতে যাবে, 8টার মধ্যে সব কিনে বাড়ি ফিরতে হবে। নিরঞ্জন কহিল, বেশ, কি কি কিনতে হবে বলো। ভোজ্য ও পেয় দ্রব্যাদির তালিকা করিয়া নীরজা কহিল, দোকান থেকে ভালো চীনে সিঁদুর
এক শিশি তরল আলতা আর 1 ডজন ধূপকাঠি কিনে এনো। চন্দন আর ধুনো বাড়িতেই আছে। নিরঞ্জন কহিল, আর মালা? মাল্যদান হবে না? নীরজা মুচকি হাসিয়া কহিল, সকালে এনো না, ছেলে মেয়েরা আছে। সন্ধেবেলায় আপিস থেকে ফেরবার সময় কিনে এনো। আর দেখো, কাল রাত্রে আর টিউশনি করতে গিয়ে কাজ নেই। ছেলেটিকে বরং একটা খবর পাঠিয়ে দিও। নিরঞ্জন সোৎসাহে কহিল, পাগল নাকি? কাল কোথাও যাব না। আপিস থেকেই সকাল সকাল ছুটি নিয়ে পালিয়ে আসবো বরং। কিন্তু নীরজা, কাল তোমাকে ঠিক বিয়ের দিন যেমনটি সেজেছিলে তেমনই সাজতে হবে। ময়ূরকণ্ঠী রঙের বেনারসি শাড়িটি পরবে, সর্বাঙ্গে পরবে স্বর্ণ অলঙ্কার, পায়ের পাতা দুটি আলতার রসে রাঙা টুকটুকে করবে, কপালে আঁকবে চন্দন লেখা, আর পারো তো চোখে ফোটাবে সেই সেদিনের মতো সুদূর শুকতারার স্বপ্ন, আর মুখে উদয় আকাশের রক্তিমাভা। নীরজা নিরঞ্জনের মুখের দিকে হাঁ করিয়া তাকাইয়া রহিল। নিরঞ্জনের এমন ধারা কথা, এমন কণ্ঠস্বর, এমন চোখের দৃষ্টি অনেক দিন সে শোনে নাই, দেখেও নাই। তবে কি নিরঞ্জনের ভালোবাসা একেবারে নিবিয়া যায় নাই? ছাই চাপা পড়িয়াছিল, একটু ফুঁ দিতেই আবার ঝকমক করিয়া উঠিল। পরদিন বেলা 8টা। নিরঞ্জন বাজারে গিয়াছে। নীরজা রান্নাঘরে বসিয়া কালিকার বাজারের যা 2-4টি আলু বেগুন অবশিষ্ট ছিল তাহাই কুটিতেছিল। পাশাপাশি 2টা উনানে ডাল ও ভাত ফুটিতেছে। নামিতে দেরি নাই। এখন আর বেশি রান্না হইবে না। আলু ও বেগুন ভাজিয়া কোনো মতে খাওয়াইয়া নিরঞ্জনকে আপিস বিদায় করিবে। তারপর এবেলার খাওয়া দাওয়া সকাল সকাল চুকাইয়া দিয়া ওবেলার জন্য আয়োজন করিতে বসিবে। এমন সময় হাঁক শোনা গেল, বৌদি। নীরজা কণ্ঠস্বর শুনিয়া স্বরের মালিক সম্বন্ধে আন্দাজ করিয়া কহিল, কে? চারু ঠাকুরপো? অচিরে চারুচন্দ্র আসিয়া হাজির হইল। বয়স 21 কি 22, সাধারণ চেহারা। এখানকার কলেজে পড়ে সে। নিরঞ্জনের সম্পর্কে ভাই। দেশে গিয়াছিল, ফিরিয়া আসিয়া দেশের খবর দিতে আসিয়াছে। চারুচন্দ্রের সহিত আসিল টুকু, হাঁটিয়া নয়, কাঁধে চড়িয়া। নীরজা কহিল, বসো ঠাকুরপো, দেশে গিয়েছিলে বুঝি? কখন এলে? টুকুকে কহিল, নাম, ঘাট ধরে যাবে যে। নেমে ওই আসনটা পেতে দে তোর কাকার জন্যে। টুকু ব্যস্ত হইয়া উঠিতেই চারু তাহাকে নামাইয়া দিল। টুকু আসন আনিয়া পাতিয়া দিয়া কহিল, বচুন। নীরজা হাসিয়া কহিল, বসছেন, তুই যা দেখি, খেলগে যা। এই তো এক পেট খেয়ে গেলি, আবার জুটলি কেন? পৃথিবীতে মায়েরা খোকাদের মনের কথা চট করিয়া জানিতে পারে কি করিয়া? জানিতে পারিলেও এমন করিয়া সকলের সামনে ফাঁস করিয়া দেওয়া উচিত নয়। খোকা লজ্জিত হইল, তবু লজ্জার জন্য আসল কাজ মাটি করিবার পাত্র সে নয়। চারু বসিতেই সে তাহার কোল ঘেঁষিয়া বসিয়া পড়িল। চারু হয়তো ভাবিল খোকা তাহার এতদিনের অদর্শনে অস্থির হইয়া উঠিয়াছে, তাই তাহার কাছ হইতে নড়িতে চাহিতেছে না। সে সস্নেহে তাহাকে চাপিয়া ধরিয়া কহিল, থাক না বৌদি। বৌদিদি কহিল, না না, তুমি জানো না, ও ভারী পেটুক, কোথাও নড়তে চায় না, কেবল রান্নাঘরের কাছে ঘুরঘুর করে। আর কেউ এলে তো কথাই নেই। আর থাকা চলে না। খোকা উঠিয়া দাঁড়াইয়া কহিল, কাকাবাবু, আমি যাচ্ছি বলিয়া মায়ের দিকে না তাকাইয়াই গম্ভীর মুখে বাহির হইয়া গেল। খোকা যাইতেই নীরজা কহিল, হ্যাঁ ঠাকুরপো, তোমাদের গাঁয়ের গৌরমোহনকে বলতে পারো? চারু উৎসুক কণ্ঠে কহিল, কেন বলো দেখি? নীরজা কহিল, না, এমনি জিজ্ঞাসা করছি। চারু কহিল, গাঁয়ের এত লোক থাকতে হঠাৎ তার কথা? উনি বলছিলেন সেদিন। নীরজা কহিল। চারু কহিল, কি বলছিলেন? বলছিলেন বেশ ভালো লোক, ওর বিশেষ বন্ধু। নীরজা কহিল,
বিস্ময়ের সহিত চারু কহিল, তাই নাকি? দাদা বলছিলেন ওই কথা? নীরজা ঘাড় নাড়িয়া কহিল, হ্যাঁ বলছিলেন তো। কেন বলো দেখি, তিনি কে? চারু ঝাঁঝের সহিত কহিল, আর ভক্তি করে তাকে তিনি বলতে হবে না। সে একটা হতভাগা, গাঁজাখোর, জোচ্চোর। কাজের মধ্যে মামলা মোকদ্দমায় সাক্ষী দেওয়া, গায়ে ঘোঁট পাকানো, আর স্ত্রীকে ধরে যখন তখন ঠ্যাঙানো। অথচ এমন স্ত্রী! নীরজা উৎসুক কণ্ঠে কহিল, কে ঠাকুরপো? চারু দুই চোখ ডাগর করিয়া কহিল, কেন, আমাদের কাঞ্চন দিদি। সতী সাবিত্রীর কথা বইয়েই পড়েছ বৌদি। যদি চোখে দেখতে চাও তো দেখে আসবে গিয়ে। নীরজা নিরস কণ্ঠে কহিল, কি করে দেখব ঠাকুরপো? কখনো তো নিয়ে গেলেন না তোমার দাদা। ব্যঙ্গেশ্বরে কহিল, এবার যেমন করে পারি দেখে নয়ন সার্থক করে আসব। চারু উচ্ছ্বাসের সহিত কহিল, ঠাট্টা নয় বৌদি, সত্যি। গরিবের ঘরে জন্মেছেন বটে, কিন্তু রাজকন্যার মতো রূপ। কিন্তু হতভাগার হাতে পড়ে কি কষ্টটাই না পাচ্ছেন। দুবেলা পেট ভরে খেতে পান না, ভালো করে পড়তে পান না, তার উপর স্বামীর অত্যাচার। তবু কি কোনো দিন মুখ ফুটে কিছু বলেন? ঘাড় নাড়িয়া কহিল, কখনো না, কখনো না। বরং স্বামীর ওপর কি ভক্তি, কি সেবা। মাস দুই আগে গৌরমোহনের টাইফয়েড হলো, শুধু ওর সেবার গুণেই বেঁচে উঠল। সবাই বলছে স্বামীর যে কেমন করে সেবা করতে হয়, কাঞ্চন দেখালে বটে। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চারু কহিল, যাক, আর বেশি দিন কষ্ট সহ্য করতে হবে না। যা অসুখ দেখে এসেছি, বেশি দিন আর বাঁচবেন না। নীরজা কৃত্রিম আগ্রহের সহিত কহিল, কেন, কি হয়েছে? চারু কহিল, অনেক দিন অনাহারে থাকলে যা রোগ হয় তাই। যক্ষা, প্রায় 1 বছর আগে হয়েছে। চিকিৎসা তো কিছু হয়নি, কাজেই রোগ মনের সাথে বেড়েছে, এখন একেবারে শেষ করে এনেছে। ক্ষোভের সহিত কহিল, সারা জীবনটা কাঞ্চন দিদির কষ্টেই কেটে গেল। নীরজা নিরস কণ্ঠে কহিল, যে যেমন কপাল করে আসে ঠাকুরপো, কি করবে বলো? বোধহয় 8 জন্মে কাউকে কষ্ট দিয়ে এসেছিলেন, তাই। চারু কহিল, কি জানি, হয়তো তাই। তা না হলে, বলিয়া হঠাৎ চুপ করিয়া গেল। নীরজা সাগ্রহে কহিল, না হলে কি ঠাকুরপো, চুপ করে গেলে কেন? মৃদু হাসিয়া চারু কহিল, মানে নিরঞ্জন দাদার সঙ্গেই তো আগে কাঞ্চন দিদির বিয়ে, সব স্থির হয়ে গিয়েছিল। নিরঞ্জন দাদারও খুব ইচ্ছে ছিল, শুধু কাঞ্চন দিদির মামা টাকা দিতে পারলেন না বলে জ্যাঠামশাই রাজি হলেন না। নীরজার মনে পড়িল, বিয়ের সময় তাহার একটি ননদ একটি ফর্সা মতো মেয়েকে দেখাইয়া কহিয়াছিল, ওই মেয়েটির সঙ্গে দাদার সম্বন্ধ হয়েছিল। সন্দিগ্ধ কণ্ঠে নীরজা কহিল, তোমার দাদা বুঝি ওর জন্যে পাগল হয়ে গিয়েছিলেন না? চারু হাসিয়া কহিল, পাগল আবার কি, বিয়ের সম্বন্ধ তো কত মেয়ের সঙ্গেই হয়। কাঞ্চন দিদি দেখতে শুনতে ভালো বলেই বোধ হয় নিরঞ্জন দাদার খুব ইচ্ছে হয়েছিল। ঘাড় নাড়িয়া কহিল, না না, ভালোবাসাবাসি কিছু ছিল না। তুমি আবার এই নিয়ে দাদার সঙ্গে মাতামাতি করো না। নীরজা মুখ টিপিয়া হাসিয়া বাঁকাভাবে কহিল, আমরা তোমার কাঞ্চন দিদির মতো সতী সাবিত্রী নয় বলে স্বামীর সঙ্গে কি দিনরাত মাতামাতি করে থাকি ঠাকুরপো? তোমার দাদাও কিছু আমাকে দিনরাত রাজসিংহাসনে বসিয়ে রাখেননি, দুঃখ কষ্ট আমাকেও সহ্য করতে হয়। তবু তাই নিয়ে কোনো দিন কিচ্ছু বলি কিনা তোমার দাদাকেই জিজ্ঞাসা করো। চারু বুঝিতে পারিল বৌদিদি চটিয়া উঠিতেছে, কাজেই তাহাকে শান্ত করিবার জন্য তোষামোদের সুরে কহিল, আমি কি আর তা জানি না বৌদি? গাঁয়ে গিয়ে তোমার কিরকম প্রশংসা করি একবার নিজে গিয়ে শুনে আসবে। তাছাড়া দাদাও তোমার খুব প্রশংসা করেন। নীরজা নিরুৎসুক কণ্ঠে কহিল, তাই নাকি? বিশ্বাস হয় না।
কিন্তু তোমার কথাটা কিরকম হলো জানো ঠাকুরপো? না, ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি। যদি ভালোবাসা নাই ছিল তবে অমন করে চাপতে গেলে কেন? চারু প্রবোধ দিয়া কহিল, সে তো অনেক দিনের কথা বৌদি। তাছাড়া তোমার মতো স্ত্রী, ভালোবাসা থাকলেও সে কোন দিন মরে ভূত হয়ে গেছে। মুখ আধার করিয়া নীরজা শুষ্ক কণ্ঠে কহিল, তা কি হয় ঠাকুরপো? ভাবিল, তাই স্বামী তাহাকে দেশে লইয়া যাইতে চাহে না, আর দেশ হইতে ফিরিলে মুখ হাঁড়ি করিয়া রাখে। 6 মাসের আগে মুখে হাসি ফোটে না। কিন্তু কি মিথ্যেবাদী, কি শঠ, কি প্রবঞ্চক! চারু চলিয়া গেল। নীরজা তাহাকে দরজা পর্যন্ত আগাইয়া দিয়া আর রান্নাঘরে ফিরিল না। সোজা শয়নকক্ষে ঢুকিয়া একটা চাদর মুড়ি দিয়া শুইয়া রহিল। আর সে রান্না বান্না কিছুই করিবে না, ছেলেপিলেদের খোঁজ রাখিবে না, সংসার দেখিবে না। কেন দেখিবে? কাহার সংসার? যে চিরদিন তাহাকে বঞ্চনা করিয়াছে, মিথ্যা ভালোবাসার ভান করিয়া তাহাকে ভুলাইয়া রাখিয়াছে, অথচ চিরদিন আর একজনকে মনের মধ্যে পুষিয়া রাখিয়াছে, তাহার সহিত সম্পর্ক কি? বিয়ের উৎসব, ঝাঁটামার বিয়ের মুখে। বরই যখন আপনার নয়, তখন আর বিয়ে কি? নীরজা কি এতদিন জানিত? জানিলে কোন দিন বিষ খাইয়া সম্পর্ক চুকাইয়া দিত। কিন্তু কি মিথ্যাবাদী! লেখাপড়া শিখিয়া লোকে এত মিথ্যা কথা বলিতে পারে? তা আবার ছেলের মাথায় হাত দিয়া, মুখে একটুও বাঁধিল না। ছেলে মেয়ে স্ত্রী কাহারও উপর কি স্নেহ ভালোবাসা আছে? নেহাত উপায় নাই, তাই বোধহয় জড়াইয়া আছে। অন্য জাতি হইলে এতদিন সব ছাড়িয়া ছুড়িয়া দিয়া সেই পোড়ার মুখীর কাছে গিয়া জুটিত। তাছাড়া তলে তলে এতদিন কি করিয়াছে কে জানে? কোথায় টাকা পাঠাইয়াছে, কবে টাকা পাঠাইয়াছে, কোনো কথাটি জানিতে দেয় নাই। ভাগ্যে ধরা পড়িয়া গিয়াছে, তাই না হইলে কি নীরজা জানিতে পারিত? আরও হয়তো কতবার টাকা পাঠাইয়াছে, কত প্রেমের চিঠি লিখিয়াছে। সারাক্ষণ বাহিরে বাহিরে থাকে, কোথায় কখন কি করে নীরজা ঘরের মধ্যে বন্ধ থাকিয়া জানিবে কি করিয়া? নিরঞ্জন বাজার হইতে ফিরিয়া আসিল। টুনি, টুকু ও ছোট খোকাকে লইয়া রোয়াকে খেলা করিতেছিল। বাবাকে দেখিয়া সকলে হৈ হৈ করিয়া ছুটিয়া কাছে আসিল। টুনি তাড়াতাড়ি তরকারির বোঝাটি নিরঞ্জনের হাত হইতে তুলিয়া লইয়া উৎফুল্ল মুখে কহিল, এত জিনিস কি হবে বাবা? নিরঞ্জন জবাব না দিয়া মৃদু হাসিল। টুকু 2 হাতে তালি দিয়া লাফাইয়া লাফাইয়া চিৎকার করিতে লাগিল, ওরে আমাদের বাড়ি আজ নেমন্তন্ন হবে, কি মজা! নিরঞ্জন ভিতরে ঢুকিয়া রান্নাঘরে অন্যান্য দ্রব্যাদি রাখিয়া টুনিকে জিজ্ঞাসা করিল, তোর মা কোথায়? টুনি কহিল, জানি না তো। জানেন বাবা, চারু কাকা এসেছিলেন এখনই, মায়ের সঙ্গে গল্প করে চলে গেলেন। নিরঞ্জনের মনটা ছ্যাঁত করিয়া উঠিল। চারু কি গল্প করিয়া গেল কে জানে? টুনিকে কহিল, তুই এখানে বসে থাক, তোর মা কোথায় দেখি। বলিয়া শয়নকক্ষে প্রবেশ করিয়া দেখিল নীরজা আপাদ মস্তক চাদর মুড়ি দিয়া শুইয়া আছে। কাছে আসিয়া নিরঞ্জন কিছুক্ষণ চিন্তিত মুখে এক দৃষ্টে নীরজার দিকে তাকাইয়া রহিল। শারীরিক অসুস্থতা? 1 ঘণ্টা আগে তো বিন্দুমাত্র আভাস ছিল না। তাছাড়া শরীর সত্য সত্য অসুস্থ হইলেও শয্যাশায়িনী হইবার মতো মেয়ে তো নীরজা নয়। তবে মানসিক দুর্যোগ? কিন্তু তাহারও লক্ষণ তো কিছুক্ষণ আগেও দেখা যায় নাই। চারু এমন কি কথা বলিয়া গেল যাহার ফলে নির্মল নীল আকাশে এক মুহূর্তে ঘন ঘটা করিয়া মেঘ ঘনাইয়া আসিল? নিরঞ্জন মুখের কাপড় খুলিবার চেষ্টা করিতেই নীরজা তাহার হাতটি সজোরে ঠেলিয়া দিয়া কহিল, দিক করো না, যাও। নিরঞ্জন ভয় ভয় কহিল, কি হল?
নীরজা জবাব না দিয়া চাদরটা ভালো করিয়া টানিয়া গুটাইয়া শুইল। নিরঞ্জন সবিনয় নিবেদন করিল, যা যা বলেছিলে সব নিয়ে এসেছি, মায় ধূপকাঠি, সিঁদুর, তরলালতা। নীরজা গম্ভীর স্বরে কহিল, ফেলে দাও গে। নিরঞ্জন অনুযোগের স্বরে কহিল, এতগুলো পয়সা খরচ হলো। এক মুহূর্তে চাদরটা ছুঁড়িয়া দিয়া নীরজা ধর্মর করিয়া উঠিয়া বসিয়া দুই জ্বলন্ত চোখের দৃষ্টি নিরঞ্জনের দিকে উদ্যত করিয়া তীক্ষ্ণ স্বরে কহিল, খুব যে পয়সার ওপর দরদ দেখছি, আর ওদিকে যে মুঠো মুঠো টাকা যাকে তাকে দান করে আসছ, তাতে কিছু হয় না, না? নিরঞ্জন বিস্ময়ের সহিত কহিল, সে আবার কি? দান আবার কাকে করলাম? কিছুক্ষণ নিরঞ্জনের দিকে এক দৃষ্টে তাকাইয়া থাকিয়া নীরজা ধীরে ধীরে বলিতে লাগিল, ও ঢের ঢের মিথ্যেবাদী দেখেছি, তোমার জুড়ি আর একটিও দেখিনি। ছেলের মাথায় হাত দিয়েও তোমার মিথ্যে বলতে বাধে না। তুমি শুধু। নিরঞ্জন বাধা দিয়া নিরপরাধ সুলভ বিমূঢ়তার সহিত কহিল, কি বলছ? ভালো করে বুঝিয়ে বলো দেখি, আমি কিছু বুঝতে পারছি না। নীরজার চোখ দুইটা আবার জ্বলিয়া উঠিল, কহিল, দেখো, নেকামি করো না বলছি। গৌরমোহনকে টাকা পাঠাওনি তুমি? নিরঞ্জন কহিল, পাঠিয়েছিলুম তো। তবে কাল মিথ্যে বললে কেন? নীরজা কহিল। নিরঞ্জন উত্তর দিল, তুমি চেঁচামেচি করবে বলে। নীরজা কহিল, তার ভয়ে তুমি ছেলের মাথায় হাত দিয়ে মিথ্যে বললে? আমার ওপর না থাক, ছেলে মেয়ের ওপরেও তোমার বিন্দুমাত্র মায়া মমতা নেই? সেই হতভাগী ডাইনি এমন করে তোমাকে পাষাণ করে দিয়েছে? পরম বিস্ময়ের সহিত নিরঞ্জন কহিল, সে আবার কি? কেন, তোমার গলার মালা, কাঞ্চন মালা, যার জন্যে দিন রাত বুক ফেটে মরে যাচ্ছ, একবার চোখ পেতে আমাকে দেখতে পাচ্ছ না? সব জানতে পেরেছি গো, চারু ঠাকুরপো সব বলে গেছে, আর মিথ্যে কথায় ভুলছি না। নেহাত ছেলে মেয়েগুলোকে তোমার মতো পাষাণের হাতে ফেলে যেতে পারছি না, না হলে অনেকক্ষণ গলায় দড়ি দিতাম। নিরঞ্জন কহিল, কি যা তা পাগলের মতো বকছ? নীরজা রোষদীপ্ত কণ্ঠে কহিল, কি, আমি পাগলের মতো বকছি? লজ্জা করে না তোমার? ক্রমোচ্চ কণ্ঠে বলিতে লাগিল, নিজের স্ত্রী ছেলে মেয়েকে ভালো করে খাওয়াবার পড়াবার ক্ষমতা নেই তোমার, আর তুমি একটা মাগীকে মাসে মাসে মাসোহারা দিচ্ছ? নিরঞ্জন কহিল, ও তো চেঁচাচ্ছ কেন? বাইরে ছেলে মেয়েরা রয়েছে, উপরে ওরা সব রয়েছেন। নীরজা রীতিমতো চেঁচাইয়া কহিল, বেশ করব চেঁচাবো। তুমি একটা বেশ্যাকে নিয়ে বেলেল্লাগিরি করে বেড়াবে, আর আমি চুপ করে থাকব? সবাইকে শোনাবো আমি, রাস্তার লোক ডেকে এনে আমি শোনাবো। নিরঞ্জন দরজা বন্ধ করিয়া দিয়া আসিতেই নীরজা কহিল, দরজা বন্ধ কইলে কেন? মারবে নাকি? নিরঞ্জন ক্ষুব্ধ কণ্ঠে কহিল, আমাকে কি মনে করেছ বলো দেখি? তোমাকে মারব আমি? মেরেছি কোনোদিন? সান্ত্বনা দিবার চেষ্টা করিয়া কহিল, কেন মিথ্যে মন খারাপ করে সংসারে অশান্তির সৃষ্টি করছ বলো দেখি? নীরজা ঘাড় নাড়িয়া কহিল, তোমাকে আর আমি বিন্দুমাত্র বিশ্বাস করতে পারবো না। আমাকে অনেক ঠকিয়েছ তুমি। তোমাকে বিশ্বাস করে তোমার সংসারের জন্যে প্রাণপাত করেছি। ভালো খাইনি, ভালো পড়িনি, কোনো দিন স্বাদ আহ্লাদ করিনি, আর তুমি কিনা ভিতরে ভিতরে আমার সর্বনাশ করছো। স্বামী যার আপনার নয়, তার বাঁচা কিসের জন্য? তার বিষ খেয়ে মরাই ভালো। বলিতে বলিতে নীরজা হাউ হাউ করিয়া কাঁদিয়া উঠিল। নিরঞ্জন তাহার মাথায় হাত দিয়া প্রবোধ দিবার চেষ্টা করিতেই নীরজা কহিল, আমাকে ছুঁয়ো না তুমি, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই তোমার। বলিয়া আবার শুইয়া পড়িয়া আপাদ মস্তক ঢাকা দিয়া ফোঁপাইতে লাগিল। টুনি ঘরে ঢুকিয়া কহিল, মা, ভাত ডাল পুড়ে কয়লা হয়ে গেল যে। নীরজা কহিল, নামিয়ে দেগে যা, আমি পারবো না কিছু করতে। নিরঞ্জন কহিল, আপিসের বেলা হয়ে গেল, রান্না করবে না?
নীরজা অশ্রুবিকৃত ঝাঁঝালো কণ্ঠে কহিল, আমি কারো দাসীবাদী নই যে সাত সকালে রেঁধে দিতে হবে। কেন, সেই পেয়ারের মাগি এসে রেঁধে দিক? নিরঞ্জন কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ়ের মতো তাকাইয়া থাকিয়া বাহির হইয়া গেল। নিরঞ্জন না খাইয়াই আপিস চলিয়া গেল। টুনি আসিয়া কহিল, বাবা না খেয়েই চলে গেলেন। নীরজা চুপ করিয়া পড়িয়াছিল, ঔদাস্যের সহিত জবাব দিল, তা আমি কি করব? টুনি অনুযোগের স্বরে কহিল, রান্না করলে না কেন? নীরজা ক্লান্ত কণ্ঠে কহিল, কি করব বল? যন্ত্রণার ভঙ্গি করিয়া কহিল, ভারী মাথা ধরেছে, উফ, একটু মাথাটা টিপে দে তো মা। টুনি খোকাকে মায়ের কাছে নামাইয়া দিয়া মায়ের মাথা টিপিতে বসিল। খোকা মায়ের কোল ঘেঁষিয়া বুকে মুখ গুঁজিয়া স্তন্যপান করিতে লাগিল। নীরজা কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল, খাবার ছিল, দিলিনে কেন খেতে? টুনি কহিল, বললাম তো, বাবা বললেন থাক তোরা খাবি। টুকু আসিয়া কান্না শুরু করিল। সে প্রতিদিন বাবার থালায় খাইতে বসে। পাশের বাড়িতে খেলিতে গিয়াছিল, খেলা ছাড়িয়া ছুটিয়া আসিয়াছে। আসিয়া দেখে এই ব্যাপার, বাবা নাই, থালা নাই, রান্নাঘরে রান্নার কোনো ব্যবস্থা নাই, সর্বোপরি মায়ের এই বিষয়ে কোনো চার নাই। ইহা দেখিয়া জগতের কোন খোকা না কাঁদিয়া থাকিতে পারে? টুনি ধমক দিয়া কহিল, চুপ কর না পেটুক, 10টা বাজতে না বাজতেই খিদেই মরে যাচ্ছেন। অত্যাচারের উপর অপমান। খোকা কান্না উচ্চতর গ্রামে চড়াইল। নীরজা উঠিয়া বসিয়া বিরক্তিপূর্ণ স্বরে কহিল, কাঁদিস নি বাবা, চুপ কর, যাচ্ছি। তোদের হাতে যখন পড়েছি, মরতে মরতেও আমার সোয়াস্তি নেই, আমি জানি। রান্না বান্না সারিয়া ছেলে মেয়েদের খাওয়াইয়া নীরজা রান্নাঘরে শিকল তুলিয়া দিতেই টুনি কহিল, তুমি খাবে না? নীরজা কহিল, তোর বাবা খেলেন না, আর আমি খেয়ে দিয়ে পেট ঠান্ডা করে বসে থাকব? তোর এই বুদ্ধি হচ্ছে নাকি? টুনি অপ্রতিভভাবে কহিল, তাই আমি বলছি নাকি? একটু চুপ করিয়া থাকিয়া কহিল, কিন্তু বাবা তো সেই কখন আসবেন, আমার যাওয়ার কি হবে? গম্ভীরভাবে নীরজা কহিল, তুই যাবি? টুনি কহিল, ওরকম রেগে গোমরা মুখ করে বললে যাওয়া যায় নাকি? নীরজা কহিল, আবার কেমন করে বলতে হবে? ভালো করেই তো বলছি। টুনি কহিল, বাবা যদি বকেন? নীরজা কহিল, না বকবেন না, আমি বুঝিয়ে বলে দেব। অধিক বাক্য ব্যয় না করিয়া টুনি দোতলায় চলিয়া গেল। ঘর হইতে কোনো মতে বাহির হইতে না পারা পর্যন্ত টুনির শান্তি নাই। কোলের ছেলেটি অনেকক্ষণ দুধ খাইয়া ঘুমাইয়া পড়িয়াছে। টুকুও ঘুমাইয়া পড়িল। নীরজা টুকুর পাশে শুইয়া পড়িল, কিন্তু ঘুম আসিল না। স্বামী যে আজ কোন সকালে 1 কাপ চা খাইয়া সারা দিন উপবাসী আছে, এই চিন্তাই তাহার মনের গায়ে অবিরত সূচ ফুটাইতে লাগিল। ভাবিতে লাগিল, দিন দিন কি করিতেছে সে? কাল সারা দিন খাটুনির পর খাইতে দিল না, আজ না খাইতে দিয়া সারা দিন খাটিবার জন্য বিদায় করিয়া দিল। তাহার বুদ্ধি বিবেচনা দিন দিন লোপ পাইতেছে নাকি? অবশ্য তাহাকে লুকাইয়া কোথাকার কে একটা মেয়ের চিকিৎসার জন্য টাকা পাঠানো স্বামীর অন্যায়, আবার ধরা পড়িয়া মিথ্যা বলিয়া অন্যায় ঢাকিবার চেষ্টা গুরুতর অন্যায়। কিন্তু তাই বলিয়া সে মাথা গরম করিয়া ঝগড়া করিতে গেল কেন? বুঝাইয়া বলিলেই পারিত। 1000 বার বিয়ের কথা হইলেও কোনো মেয়ে কোনো পুরুষের আপনার জন হয় না। মা বাপ দেবতা সাক্ষ্য করিয়া যাহাকে হাতে তুলিয়া দেন, সেই সত্যকার আপনার। শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তরে। এই কথা না বুঝিয়া যদি কোনো হতভাগী পরের জিনিস টানাটানি করে, তাহার অদৃষ্টে ইহজন্মে অশেষ দুঃখ, আর পরজন্মে অনন্ত নরক। স্বামী তো অবুঝ নয়, বুঝাইলেই বুঝিত। তাছাড়া আজকের দিনটা এমনইভাবে কাটিল, স্বামীর তো কোনো দোষ নাই। কত আগ্রহে খুঁজিয়া পাতিয়া যাহা সে বলিয়া দিয়াছিল,
সব জিনিসগুলি কিনিয়া আনিয়াছে। ভাবিয়াছিল কত আনন্দ করিবে সে, তা নয়, চারু ঠাকুরপোর কথা শুনিয়া মিথ্যা সে আজ স্বামীকে দুঃখ দিল। সারাদিন তাহাকে একটা কণা অন্ন মুখে তুলিতে দিল না। নীরজা উঠিয়া বাহিরে আসিল। দোতলায় ঘনশ্যাম গৃহিণী ও তাহার ছোট ছোট ছেলেমেয়েরা ঘুমাইয়া পড়িয়াছে বোধহয়। টুনি বোধহয় গৃহিণীর ছোট মেয়ে আন্নাকালীর সঙ্গে পাতা বিনতি খেলিতে বসিয়াছে। কলতলায় এঁটো বাসনগুলাকে ঘিরিয়া বসিয়া কতগুলা কাক কলরব সহকারে আলাপ ও আহার করিতেছে। একজন বাসনওয়ালা কাঁসর বাজাইয়া বাড়িতে বাড়িতে ফিরি করিয়া বেড়াইতেছে। পাড়ার একজন বড় লোকের বাড়ির দেউড়িতে ঢং ঢং করিয়া 2টা বাজিল। 4টার আগে কলে জল আসিবে না। নীরজা কক্ষের মধ্যে ফিরিয়া আসিল। আসিতেই সামনের দেওয়ালে তাহাদের বিবাহ সময়ের ছোট্ট ফটোটি চোখে পড়িল। তাহার এক পিস্তুত ভাই বিয়ের পরদিন তুলিয়াছিলেন। একটি চেয়ারে নিরঞ্জন বসিয়া আছে। গায়ে সিল্কের পাঞ্জাবি, পরিধানে গরদের ধুতি, পায়ে পামসু। কোঁচার কুঞ্চিত প্রান্তটি তির্যকভাবে মেঝের উপর লুটাইতেছে। নিরঞ্জন হাত 2টিকে কোলের উপর রাখিয়াছে, এমনভাবে রাখিয়াছে যেন মণিবন্ধে সোনার রিস্টওয়াচটি সকলের চোখে পড়ে। নীরজা মৃদু হাসিয়া মনে মনে কহিল, 22 বছর বয়সেও কত ছেলে মানুষ ছিল, আর কত দুষ্ট, নিত্য নিত্য কত কুমতলব মাথায় খেলিত। নীরজা কিছুতেই তাহাকে আঁটিয়া উঠিতে পারিত না। আর এখন কত বদল হইয়াছে, শুধু আকৃতিতে নয়, প্রকৃতিতেও। একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া নীরজা নিজের ছবিটির পানে চাহিল। নিরঞ্জনের পাশে সে দাঁড়াইয়া আছে। তাহার ডান হাতটি নিরঞ্জনের ঘাড়ের উপর ন্যস্ত। পরনে তাহার বেনারসি শাড়ি, সেই ময়ূরকণ্ঠী শাড়িটি, যেটি পরিলে নিরঞ্জন নাকি আর কোনো দিকে চোখ ফিরাইতে পারিত না। অবশ্য এটি নিরঞ্জনের কথা। সর্বাঙ্গে স্বর্ণ অলঙ্কার, গলায় ফুলের মালা। তখন কত সুন্দর দেখিতেছিল সে, কেমন টানা টানা চোখ, কেমন মুখের ডৌল। তাহার মতো সুন্দরী নাকি তাহাদের বাড়ির আর কোনো মেয়ে ছিল না। সাধে কি নিরঞ্জন এক মুহূর্ত কাজ ছাড়া হইতে চাহিত না? ধমক খাইয়াও পাছে পাছে ফিরিতে চাহিত। আর এখন কত বিশ্রী চেহারা হইয়া গিয়াছে তাহার। পাশেই দেওয়ালে একটা মাঝারি গোছের আয়না টাঙানো ছিল। তাহার সামনে দাঁড়াইয়া নীরজা নিজেকে দেখিয়া ভাবিল, সত্যি ভারী বিশ্রী। গাল 2টাকে যেন চর মারিয়া ভাঙিয়া দিয়াছে। চোখের কোল বসিয়া গিয়াছে, সারা মুখে কোঁচ পড়িয়াছে, আর মাথার এক রাশ কালো কালো কোঁকড়ানো চুল, খোলা থাকিলে যাহা সারা পিঠ ছাইয়া কোমর পর্যন্ত ঝুলিয়া পড়িত, খোঁপাতে যাহা আটক মানিত না। সব উঠিয়া গিয়া এখন চৈতন চুটকি হইয়া দাঁড়াইয়াছে। নীরজার আরেকটি দীর্ঘ নিঃশ্বাস পড়িল। ভাবিল, চেহারা খারাপ হইয়া গিয়াছে বলিয়াই কি স্বামীর এমন আলগা আলগা ভাব? চোখ পাতিয়া চাহিয়া দেখে না, সারাক্ষণ বাহিরে বাহিরে থাকে, ঘরে ফিরিয়া কেবল ঘুমাইবার চেষ্টা। চোখ বুজিয়া কাঞ্চনের কথা ভাবে কি? কে জানে। চারু ঠাকুরপো বলিয়াছে, স্বামী একদিন কাঞ্চনকে ভালোবাসিত। পাড়াগাঁয়ের রূপসী মেয়ে কাঞ্চন হয়তো কোনো দিন নিরঞ্জনের মনে দাগ কাটিয়াছিল। কিন্তু তখন তো সে নীরজাকে দেখে নাই। তাহার চেয়েও কি কাঞ্চন রূপসী ছিল? কক্ষনো না। কাঞ্চন যদি কোনো দিন কোনো দাগ বসাইয়া থাকে, তো নীরজা তাহা ধুইয়া মুছিয়া সাফ করিয়া দিয়াছে। তাহা ছাড়া শুধু রূপ দেখিয়াই কি পুরুষ ভালোবাসে? রূপে বাঁধা পড়ে, পোষ মানে গুণে। চারু ঠাকুরপো কাঞ্চনের গুণের ব্যাখ্যান করিতে করিতে গদগদ হইলেও সে গর্ব করিয়া বলিতে পারে, সে যেমন করিয়া স্বামীকে সকল দিক দিয়া আগলাইয়া রাখিয়াছে,
সংসারের আঁচটি পর্যন্ত গায়ে লাগিতে দেয় নাই, এমন খুব কম মেয়ে মানুষই পারে। নিরঞ্জন কি তাহা বোঝে না? খুব বোঝে, তাই কোনো দিন তাহার মন বিঁধিয়া একটা কথা বলে না, শত ধমকেও চুপ করিয়া থাকে। টাকা পাঠানো অন্যায় বলিয়া বুঝিয়াছে বলিয়াই তো সে মিথ্যা বলিয়া ঢাকা দিতে চেষ্টা করিতেছে। তাহা ছাড়া কোনো দিন তো তাহার বিনা অনুমতিতে কোনো কাজ করে নাই। ভালো মানুষ পাইয়া কত লোক তো কতবার ঠকাইতে চেষ্টা করিয়াছে, নীরজাই ঠকিতে দেয় নাই। সেবার নিরঞ্জনের এক বিধবা বোন মেয়ের বিবাহের জন্য টাকা আদায় করিতে আসিয়াছিল। প্রথমে ভাই বোনে কত পরামর্শ, নীরজা মনে মনে আন্দাজ করিয়াছিল, কিন্তু স্বামী মুখ ফুটিয়া না বলা পর্যন্ত কিচ্ছু বলে নাই। নিরঞ্জন বাড়ি হইতে পলাইয়া বেড়াইতে লাগিল। শেষে একদিন তাহাকে সব খুলিয়া বলিল। সেই দিনেই নীরজা ননদকে ডাকিয়া মিষ্টভাবে 2-4টি স্পষ্ট কথা বলিতেই তিনি বিদায় লইলেন। ভারী মুখ চোরা লোক, যে যাহা বলে তাহাতেই। কাহারও দুঃখের কথা শুনিলে গলিয়া জল হইয়া যায়। সেবার এক বন্যার উপলক্ষে সভায় গিয়া বক্তৃতা শুনিয়া নিজের সোনার আংটিটি দিয়া বসিল। গৌরমোহন হয়তো কাঞ্চনের রোগের কথা, নিজেদের দুঃখ কষ্টের কথা বিনাইয়া বিনাইয়া চিঠি লিখিয়াছে, তাই হয়তো কোথাও ধার করিয়া টাকা পাঠাইয়াছে। কাঞ্চনের স্বামী বলিয়া নয়, যে কেহ এমন করিয়া যদি লিখিত তাহাকেই পাঠাইত। 3টা বাজিয়া গেল। নীরজা রান্নাঘরে গিয়া উনানে আঁচ দিয়া তরকারি কুটিতে বসিল। সন্ধ্যার আগেই রান্নাবান্না সব শেষ করিতে হইবে। নিরঞ্জন 5টার পরে আসিবে। সে তাহার আগেই ময়দা মাখিয়া রাখিবে এবং আসিলেই লুচি ভাজিয়া 2-1টা তরকারি যাহা তৈয়ারি হইয়া উঠিবে তাহাই দিয়া খাইতে দিবে। অবশ্য এত সহজে স্বামীর রাগ ভাঙিবে না। আসিয়াই জামা কাপড় ছাড়িয়া বিধিমতো শুইয়া পড়িবে। আদর করিয়া, আবদার করিয়া, কাতুকুতু দিয়া, দরকার হইলে পায়ে ধরিয়া মান ভাঙাইতে হইবে। যদি তাহাতেও না ভাঙে, নীরজা কাঁদো কাঁদো হইয়া বলিবে, আমি মেয়ে মানুষ, তার উপর ছেলে মানুষ। এখন অবশ্য আর ছেলে মানুষ নয়, বয়স 30 পার হইতে চলিয়াছে, তবু নিরঞ্জনের তুলনায় তো বটে। আমার কি বা বুদ্ধি, তাই বলিয়া তুমিও অবুঝ হইবে? তারপর ধরা গলায় বলিবে, তুমি কি একাই উপবাসী আছো? আমি যে 1 ফোঁটা জল পর্যন্ত মুখে দিই নাই। তারপর চোখে অঞ্চল দিয়া বলিবে, আসিবে না তো? বেশ, বলিয়া ফিরিয়া চলিয়া আসিবার উপক্রম করিলেই নিরঞ্জন শুধু উঠিয়া আসিবে না, উল্টা আদর করিয়া তাহারই অভিমান ভাঙিবে। হয়তো খাওয়ার সময় নিজেরই সঙ্গে তাহাকে টানিয়া বসাইবার চেষ্টা করিবে। স্বামীর এসব বিষয়ে কাণ্ডজ্ঞান কম কিনা? ভাবে ছেলে মেয়েরা এখনো তেমনই ছোট ছোট আছে। এদিকে টুনি যে কত বড় হইয়াছে, সব বুঝিতে শিখিয়াছে, তাহা মনে থাকে না। অবশ্য একটু ইঙ্গিত করিলেই বোঝে। টুনি আসিয়া রান্নাঘরের দরজায় দাঁড়াইয়া কহিল, মা, কিছু খেলে? গম্ভীর মুখে নীরজা কহিল, বলিস কি, এত সকাল সকাল জিজ্ঞাসা করছিস? টুনি লজ্জিতভাবে কহিল, বারে, তখনই তো বললাম খাও, তুমিও তো বললে বাবা না খেলে কিছু খাবে না। তারপর রান্নাঘরে ঢুকিয়া মায়ের সামনে বসিয়া কহিল, বাবা কখন আসবেন মা? নীরজা পূর্ববৎ জবাব দিল, রোজ যখন আসেন তখনই আসবেন। রাগ করে কিছু খাননি বলে সাহেব তো তাড়াতাড়ি ছাড়বে না। কাছেই একটা ঝুনা নারিকেল পড়িয়াছিল। টুনি আবদারের সুরে কহিল, মা, নারকেলটা ভাঙব? ভাঙ। নীরজা কহিল, আমি জলটা খাবো কিন্তু। টুনি কহিল, সবটা খাসনি, টুকু ভালোবাসে, ওর জন্যে একটু রাখিস। নীরজা কহিল, টুনির নারিকেল ভাঙিবার উৎসাহ বোধহয় কমিয়া গেল। নারিকেলটা পাশে ঠেলিয়া দিয়া কহিল, জ্যাঠাইমারা খেয়ে দিয়ে যাবেন, ফিরতে রাত হবে কি না?
নীরজা কহিল, বেশ তো, তুইও খেয়ে যাবি। টুনি কহিল, বাবা যদি তার আগে না ফেরেন। এবার নীরজা মুখ তুলিয়া কহিল, বাবার সঙ্গে তোর কি? টুনি মুখ চোখ ঘুরাইয়া কহিল, বারে, বাবা যদি ভাবেন আমি সারাদিন না খেয়ে রইলাম আর মেয়ে আমার নাচতে নাচতে থিয়েটার দেখতে গেলেন। টুনির ভাবভঙ্গি দেখিয়া নীরজার হাসি পাইল। হাসি চাপিয়া গম্ভীর মুখে কহিল, তাহলে যাসনি, গালে হাত দিয়ে বসে থাক। টুনি সভয় কহিল, বারে, তুমি যে এই বললে যাবি। মৃদু হাসিয়া নীরজা বলিল, এখনো তো তাই বলছি। টুনি নাকি সুরে কহিল, তবে যে আবার উল্টো গাইছ। নীরজা এবার কিঞ্চিত কড়া গলায় কহিল, বিরক্ত করিসনি, ইচ্ছে হয় যাবি, না ইচ্ছে হয় যাবি না। রাত দিন ঘ্যানোর ঘ্যানোর করিস তো যাওয়া বন্ধ করে দেব। টুনি কাঁচুমাচু মুখে কহিল, বারে, আমি কি করলাম? কোলের ছেলেটির কান্না শোনা গেল। নীরজা কহিল, যা দেখি, খোকা উঠেছে, আস্তে আস্তে ঘুম পাড়িয়ে দিগে যা, না হলে টুকু উঠে পড়ে তো খাই খাই করে কোনো কাজ করতে দেবে না। টুনি মায়ের কাছ হইতে সরিয়া পড়িবার একটা সুযোগ পাইয়া বাঁচিয়া গেল। 5:30 বাজিয়া গেল। নীরজা সব তরকারি রান্না করিয়া ফেলিয়াছে, ময়দা মাখিয়া রাখিয়াছে। নিরঞ্জন আসিলেই গরম গরম ভাজিয়া দিবে। এখন বসিয়া বসিয়া ঘি ভাতের জন্য চাউল বাছিতেছে। যেমন তেমন করিয়া তাড়াতাড়ি তৈয়ারি করিয়া দিতে হইবে, কারণ টুনিকে খাওয়াইয়া বিদায় করিতে হইবে। টুকু ইতিমধ্যে উঠিয়া আসিয়া তরকারি চাখিতে শুরু করিয়া দিয়াছে। টুনি ছোট খোকাকে লইয়া দোতলায় জ্যাঠাইমাদের থিয়েটারে যাওয়ার কত দেরি খবর লইতে গিয়াছে। নীরজা টুকুকে কৃত্রিম ধমকের সহিত কহিল, কেবল নিজের পেটের চিন্তা, বাবা মা যে সারাদিন কিচ্ছু খায়নি, তার জন্যে কোনো চিন্তা নেই। টুকু লজ্জিত মুখে মাথা নিচু করিল। নীরজা স্মিত মুখে তাহার দিকে কিছুক্ষণ তাকাইয়া থাকিয়া কহিল, তা মুখ নামিয়ে বসে থেকে আর কি করবি? বাবা আসছেন কিনা দেখগে যা, রোয়াক থেকে নামিসনি কিন্তু, এলেই একেবারে ধরে নিয়ে আসবি। টুকু ঘাড় নাড়িয়া চলিয়া গেল। 6টা বাজিয়া গেল। গৃহকর্তা আপিস হইতে ফিরিলেন এবং যথারীতি গলা খাঁকারি দিয়া গৃহপ্রবেশ করিলেন। নীরজা শুনিতে পাইল, টুকু প্রশ্ন করিতেছে, জ্যাঠামশাই, বাবা এলেন না কেন? জ্যাঠামশাই জবাব দিলেন, কি করে জানবো জ্যাঠামশাই, বোধহয় কাজের ভিড়। টুকু কহিল, ভিড়? ভিড় থাকলে বুঝি বাড়ি আসতে নেই? জ্যাঠামশাই ছেলেকে যতটা না হোক ছেলের মাকে শুনাইবার জন্য জোর গলায় কহিলেন, ভিড় মানে বেশি কাজ আর কি, একটু পরেই আসবেন। টুকু বুঝিয়া আবার দৌড়িয়া গিয়া রোয়াকে দাঁড়াইল। নীরজা ভাবিতে লাগিল, নিরঞ্জন এখনো আসিল না কেন? তবে কি আপিস হইতেই টিউশনি করিতে চলিয়া গেল? না খাইয়াই? হয়তো আপিসে খাবার খাইয়াছে। পয়সা? যেখানে 10 টাকা ধার পাওয়া যায় সেখানে 4 আনা পয়সা পাওয়া যাইবে না? সে না খাইলে যে নীরজা খায় না তাহা বোধহয় ভালো করিয়াই জানে, তবু চলিয়া গেল। আগে কখনো তো এমন করে নাই। কেমন যেন দিন দিন হইয়া যাইতেছে। সত্যকার মায়া মমতা কিছুই নাই, যতটুকু করে দেখাইয়া করে। যৌবন গেলে সব মেয়েরই অদৃষ্টে এমন ঘটে নাকি? ঘটিলেও সে কিন্তু বেশি দিন সহ্য করিবে না। বাটিতে করিয়া বিষ লইয়া স্বামীর হাতে দিয়া বলিবে, হয় যেমন ছিলে তেমনই হও, না হয় আমার মুখে ঢালিয়া দাও, আমি মরিলে আমার দাম বুঝিবে। যে আসিবে সে যত রূপবতী গুণবতী হোক, আমার মতো তোমাকে ভালোবাসিবে না, তোমার সংসার দেখিবে না, তোমার ছেলে মেয়েদের মানুষ করিবে না। ছেলে মেয়ে স্বামী সংসার ছাড়িয়া নিজের মরণের চিন্তা করিতেই নীরজার চোখে জল আসিয়া পড়িল। চোখ মুছিয়া মনে মনে কহিল, এমনই পোড়া মেয়ে মানুষের মন, যত কষ্টই হোক
যত হেনস্থাই হোক কিছুতেই ছাড়িয়া যাইতে ইচ্ছা করে না। স্বামীরা বোধ হয় মেয়েদের মন বুঝিতে পারে, তাই এমন ব্যবহার করে। 7টা বাজিয়া গেল। নীরজা সমস্ত কাজ সারিয়া গা ধুইয়া চওড়া লাল পাড় তসরের শাড়িটি পরিয়া সন্ধ্যা প্রদীপ জ্বালিল এবং উঠানের একপাশে বাঁধানো মঞ্চের অভাবে ভাঙা বালতিতে অধিষ্ঠিত তুলসী গাছটির সামনে প্রদীপটি রাখিয়া গলায় অঞ্চল দিয়া ভক্তিভরে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া স্বামীর ও ছেলে মেয়েদের কুশল প্রার্থনা করিল। তারপর প্রদীপ হস্তে ভাঁড়ার ঘরে ঢুকিয়া দেওয়ালে টাঙানো মা লক্ষ্মী পটের সামনে দাঁড়াইয়া দেবীর ঠিক মুখের সামনে প্রদীপটি কিছুক্ষণ ধরিয়া রাখিল। তারপর প্রদীপটি মেঝেতে নামাইয়া রাখিয়া একবার ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া মা লক্ষ্মীর উদ্দেশ্যে তাহার প্রাত্যহিক প্রার্থনা নিবেদন করিল। মা, সকলকে ভালো রাখো, মুখ তুলিয়া চাও, মাহিনা বাড়াইয়া দাও, টুনির জন্য একটি ভালো বর হাতের কাছে ঠিক করিয়া রাখো, যেন বেশি ছুটাছুটি করিতে না হয়, ইত্যাদি। টুনি আসিয়া ডাক দিল, মা। নীরজা উঠিয়া দাঁড়াইয়া কহিল, কি, সময় হয়ে গেছে বুঝি? টুনি কহিল, কিন্তু বাবা যে এখনো এলেন না। বোধহয় একেবারে পড়িয়া আসবেন, তুই খেয়ে নিবি, চল। টুনি খাইয়া দাইয়া সাজিয়া গুজিয়া থিয়েটার দেখিতে চলিয়া গেল। যাইবার আগে খুঁতখুত করিবার ভান করিয়া কহিল, না গেলেই হতো মা, বাবা এসে কি বলবেন? নীরজা সস্নেহে কহিল, কিচ্ছু বলবেন না, তুই যা তো, আমি বুঝিয়ে দেব। 8টা বাজিয়া গেল। নীরজা খাদ্যদ্রব্যাদি ভালো করিয়া গুছাইয়া রাখিয়া যাহাতে ঠান্ডা না হইয়া যায় তাহার ব্যবস্থা করিল। তারপর রান্নাঘরে শিকল তুলিয়া দিয়া শয়নকক্ষে ঢুকিল। কোলের খোকাটি অনেকক্ষণ ঘুমাইয়া পড়িয়াছে। টুকু দিদির সঙ্গেই নৈশভোজন সারিয়া লইয়াছিল। কিছুক্ষণ আবোল তাবোল বকিয়া বাবা আসিলে তাহাকে জাগাইয়া দিবার জন্য মাকে পুনঃ পুনঃ অনুরোধ করিয়া সেও ঘুমাইয়া পড়িল। নীরজা কক্ষ হইতে বাহির হইয়া বারান্দায় আসিয়া দাঁড়াইল। সমস্ত বাড়িটা পোড়ো বাড়ির মতো খাঁ খাঁ করিতেছে। হিসাবি বাড়িওয়ালা গৃহিণী দোতলায় একটা লণ্ঠন পর্যন্ত জ্বালিয়া রাখিয়া যান নাই। অন্ধকার ঘরগুলার দিকে তাকাইয়া নীরজার কেমন যেন ভয় করিতে লাগিল। মনে হইল, যাহারা একদিন এই গৃহে বাস করিত, মৃত্যু যাহাদিগকে গৃহচ্যুত করিয়া শূন্যাশ্রয়ী করিয়াছে, জীবিতদের অনুপস্থিতিতে তাহারা হয়তো সব আসিয়া জড়ো হইয়াছে। নীরজা ঘরে ঢুকিয়া দরজা ভেজাইয়া দিল। পাশের বাড়িতে অন্য দিন এই সময় ছেলেরা পড়াশোনা করে। গৃহিণী ঝি ও চাকরদের তারস্বরে বারংবার আদেশ ও উপদেশ দেন। আজ কিন্তু কাহারও সাড়া নাই। উহারাও সপরিবারে থিয়েটার দেখিতে গিয়াছে বোধ হয়। টুকুর একটি হাত ছোট খোকার মুখের ওপর পড়িয়াছিল। নীরজা হাতটি সরাইয়া দিয়া টুকুকে পাশ ফিরাইয়া শোয়াইয়া দিল। খোকাকে একটু নাড়াচাড়া করিল। খোকা কাঁদিয়া উঠিলে নীরজা আশ্বস্ত হইল। আজ নীরজার গা ছমছম করিতেছে কেন কে জানে, এমন তো কোনো দিন হয় নাই। নিরঞ্জনের চেয়ে নীরজা সাহসী। কতদিন একলা এই ঘরে কাটাইয়াছে, আজই তো প্রথম নয়। সারাদিন খায় নাই বলিয়াই বোধ হয় এমন হইতেছে। হঠাৎ মনে পড়িল, নিরঞ্জন সাজিতে বলিয়াছিল, ঠিক বিয়ের কনেটির মতো। নীরজা উঠিয়া আয়নার সামনে দাঁড়াইয়া চিরুনি দিয়া চুল আঁচড়াইল। তারপর পরিপাটি করিয়া কবরী রচনা করিয়া সীমন্তে সিন্দুর দিল। সদ্যকৃত তরল আলতা দিয়া পায়ের পাতা দুইটি রাঙাইল। কপালে কাজ করার সোনালি টিপ পরিল। ট্রাঙ্ক খুলিয়া বিয়ের শাড়ি ও জামা বাহির করিয়া গুছাইয়া পড়িল। তারপর যতগুলি অলংকার ছিল একে একে সবগুলি পরিয়া
আয়নার সামনে আসিয়া দাঁড়াইয়া নিজের প্রতিচ্ছবির দিকে তাকাইয়া রহিল। সারা দিন উপবাসে মুখখানি শুকাইয়া গিয়াছে, চোখের কোলে কালি পড়িয়াছে, তবু দেখিতে তো মন্দ লাগিতেছে না। একটু মুচকি হাসিয়া চোখ দুইটি ঢুলঢুলে করিয়া নীরজা ভাবিল, কই, একেবারে বিস্মৃত নয়। অবশ্য যৌবনের সেই গনগনে আগুনের মতো চোখ ঝলসানো রূপ আর নাই। এত অত্যাচারে অবহেলায় স্বয়ং উর্বশী তিলোত্তমারও থাকিত না। তবু এখনো সেই রূপের ক্ষীণ আভা নিশান্তের আকাশে ম্লান জ্যোৎস্নার মতো সর্বাঙ্গে লাগিয়া আছে। 10টা বাজিয়া গেল। নিরঞ্জন কি বায়োস্কোপ দেখিতে গিয়াছে? কে জানে, এমন তো প্রায়ই করে না। তবে ছাত্রটি 2-1বার ধরিয়া লইয়া গিয়াছে বটে। তাহা হইলে এখনো আধ ঘণ্টা নীরজাকে অপেক্ষা করিতে হইবে। নীরজা ধূপদানিতে একটা ধূপকাঠি পড়াইয়া রাখিল। নিরঞ্জন আসিলেই জ্বালিয়া দিবে। চন্দন ঘষিল। নিরঞ্জনের বিয়ের কাপড় চোপড় বাহির করিয়া রাখিল। নিরঞ্জনকেও ঠিক সেদিনের মতো সাজাইবে। পরনে গরদের জরিপার ধুতি, গায়ে গরদের চাদর, কপালে নীরজার নিজের হাতে আঁকা চন্দন লেখা। তারপর নিরঞ্জন যদি বুদ্ধি করিয়া মালা কিনিয়া আনে, তাহা হইলে এই নিস্তব্ধ নিশীথে ধূপ ধুনা সুরভিত আধো আলো আধো ছায়াময় কক্ষে তাহারা আবার নূতন করিয়া মালা বদল করিবে। মাদুর পাতিয়া আলগাভাবে বসিয়া নীরজা নিরঞ্জনের জন্য প্রতীক্ষা করিতে লাগিল। আপিসে পৌঁছিতেই আপিসের দরোয়ান নিরঞ্জনকে একখানি পোস্টকার্ডে লেখা চিঠি দিল। তাড়াতাড়ি চিঠি ঠিকানা ও প্রেরকের নাম দেখিয়া নিরঞ্জন চিঠিটি পকেটে রাখিয়া দিল। গৌরমোহনের চিঠি। টাকার প্রাপ্তি সংবাদ দিয়াছে। হয়তো কাঞ্চন সম্বন্ধে 2-4টা খবর দিয়াছে, কিন্তু আপিস বসিবার সময় উত্তীর্ণ প্রায়, কাজেই চিঠিটি সম্প্রতি পকেটস্থ করাই যুক্তিসঙ্গত। কাজের ভিড়টা কাটিলে অবসর মতো পড়িলেই চলিবে। বেলা 1টার পর কাজের চাপ কিছু কমিলেই নিরঞ্জন জলখাবার ঘরে চিঠিটি বাহির করিয়া পড়িল। গৌরমোহন লিখিয়াছে, নিরঞ্জনের প্রেরিত টাকা যথাসময়ে নির্বিঘ্নে পৌঁছিয়াছে, কিন্তু যাহার জন্য টাকা, সে গতকল্য নারায়ণ ব্রহ্মনাম স্মরণ করিতে করিতে গঙ্গা লাভ করিয়াছে। টাকাগুলি দাহক্রিয়া এবং গঙ্গায় অস্থি প্রেরণ বাবদ সব খরচ হইয়া গিয়াছে। শ্রাদ্ধাদি ক্রিয়া যে কিরূপে সম্পন্ন হইবে, তাহা ভাগ্যহীন গৌরমোহন কিছুই স্থির করিতে পারিতেছে না, কারণ অর্থাভাব। অথচ কাঞ্চনের মতো সতী সাবিত্রীর নেহাত পক্ষে তিলকাঞ্চন মতে শ্রাদ্ধ না করিলে গৌরমোহনকে প্রত্যবায় ভাগী হইতে হইবে। পরন্তু গৌরমোহনের সামাজিক মর্যাদাও ক্ষুণ্ণ হইবে। অতএব গ্রামের মুখোজ্জ্বলকারী সন্তান শ্রীমান নিরঞ্জন যদি অন্তত 50টি টাকা মনি অর্ডার যোগে পাঠাইয়া দেয়, তাহা হইলে গৌরমোহন এই দায় হইতে কোনো মতে উদ্ধার হইতে পারে। গৌরমোহন অতঃপর নিরঞ্জনের স্বগ্রাম ও গ্রামবাসীগণের কল্যাণ বিধানকল্পে দীর্ঘায়ু লাভের জন্য ভগবানের কাছে প্রার্থনা করিয়া জানাইয়াছে যে পত্রোত্তর ও মানি অর্ডারের জন্য সে চাতক পক্ষীর মতো চাহিয়া থাকিবে। পুনশ্চ চিহ্ন দিয়া গৌরমোহন আবার লিখিয়াছে, কাঞ্চন মৃত্যুর সময় পুনঃ পুনঃ নিরঞ্জনের নাম করিয়াছে। অতএব প্রাণাধিক ভ্রাতৃপ্রতিম নিরঞ্জন যেন টাকা পাঠাইতে অন্যথা না করে। অদূরে আরেকজন মধ্যবয়সী কেরানি বেঞ্চির উপর বসিয়া ডাবা হুঁকায় তামাক টানিতেছিলেন। নিরঞ্জনের মুখের দিকে তাকাইয়া কহিলেন, কি ভায়া, কোনো খারাপ খবর নাকি? নিরঞ্জন শুষ্ক মুখে কহিল, হ্যাঁ, আমার একটি আত্মীয়া মারা গেছে।
কেরানিটি হুঁকায় শেষ টান মারিয়া প্রচুর ধোঁয়া ছাড়িতে ছাড়িতে ও কাশিতে কাশিতে কহিলেন, মৃত্যু খবর যখন, চিঠিটা আর পকেটে পুরে কাজ নেই, ছিঁড়ে ফেলে দাও। নিরঞ্জন চিঠিটা কুচি কুচি করিয়া ছিঁড়িয়া ফেলিয়া দিল। কেরানিটি জিজ্ঞাসা করিলেন, খুব নিকটাত্মীয় নাকি? চিন্তিত মুখে নিরঞ্জন কহিল, হ্যাঁ, আমার এক দূর সম্পর্কের বোন। প্রশ্ন হইল, বিয়ে হয়েছিল তো? নিরঞ্জন ঘাড় নাড়িয়া জানাইল, হ্যাঁ। কেরানিটি বিরক্তিসূচক কণ্ঠে কহিল, ওই তো অন্যায়, মরবি তো বিয়ের আগেই মর না বাপু, সেই সব ধকল সইয়ে খরচপত্র করিয়ে মরা। বলিয়া তাহার এক ভ্রাতুষ্পুত্রীর বেয়াক্কেলি মৃত্যুর বিবরণ দিলেন। নিরঞ্জন কোনো কিছু জবাব না দিয়া মৃদু হাসিল। আপিসে কাজ করিতে করিতে নিরঞ্জন কাঞ্চনের কথা ভাবিতে লাগিল। পৃথিবীতে সে শুধু কষ্ট সহিবার জন্যই আসিয়াছিল। বাবা অল্প বয়সে মারা গিয়াছিল। মামার বাড়িতে মামিদের লাঞ্ছনা গঞ্জনা সহিয়া বড় হইল। তারপর এমন লোকের হাতে পড়িল, যাহার কাছে স্নেহ ভালোবাসা সুখ শান্তি দূরে থাক, ভদ্র জীবনযাত্রা পর্যন্ত পাইল না। পরিবর্তে পাইল প্রচুর নির্যাতন। অথচ নিরঞ্জনের সঙ্গেই তো তাহার বিবাহের কথাবার্তা হইয়াছিল। নিরঞ্জন কাঞ্চনের মাকে কথাও দিয়াছিল। নিজের মায়েরও অমত ছিল না। শুধু বাবা টাকার লোভ ছাড়িতে পারিলেন না বলিয়া বিবাহ হইল না। তাহার অসচ্ছল সংসারে নীরজা কত খুঁতখুঁত করে, ভাবে বড়লোকের মেয়ে সে, তাহার বাবা কম টাকা খরচ করেন নাই। একটু ভালো করিয়া খোঁজ খবর করিলে হয়তো কত ভালো লোকের হাতে পড়িত। আশাভঙ্গজনিত অসন্তোষের জন্যই বোধহয় নীরজা রাত দিন কথায় কথায় কলহ করে, অশান্তির সৃষ্টি করে। অথচ কাঞ্চন তাহার সংসারে আসিতে পারিলে হয়তো কৃতার্থ হইয়া যাইত। পাড়াগাঁয়ের গরিবের মেয়েরা কত অল্প আয়ে কুলাইয়া গুছাইয়া সংসার করে। কাঞ্চনও হয়তো তাহাই করিত। সংসারে স্বাচ্ছল্য না থাকিলেও স্বাচ্ছন্দ্যের অভাব হইত না। আপিসের কাজ শেষ হইতে 5টা বাজিয়া গেল। সারা দিন না খাইয়া নিরঞ্জনের মাথাটা ঝিমঝিম করিতেছে, পেটের ভিতরে জ্বালা করিতেছে। জলখাবার ঘরে ঢুকিয়া সে মাথাটা ধুইয়া ঢকঢক করিয়া কতকটা জল গিলিয়া লইল। তারপর বাহিরে আসিয়া একজন আলাপি পানওয়ালার কাছে ধারে 1 পয়সার পান খাইল। উদর ও মস্তিষ্ক কিঞ্চিত সুস্থ হইতেই আবার কাঞ্চনের কথা মনে পড়িল। বেচারা কাঞ্চন! পূজার ছুটিতে বাড়ি গেলে গৌরমোহন তাহাকে কাঞ্চনদের বাড়ি ধরিয়া লইয়া গিয়াছিল। কি বিশ্রী চেহারা হইয়া গিয়াছিল তাহার! কাঁচা সোনার মতো রং, কালিবর্ণ হইয়া গিয়াছিল। গায়ে মাংস বলিতে কিচ্ছু ছিল না, যেন একটা কঙ্কালের উপর মানুষের চামড়া কোনো মতে লাগিয়াছিল। যে মুখের পানে তাকাইয়া একদিন তাহার মন মোহগ্রস্ত হইয়াছিল, এখন তাহার দিকে তাকাইতে নিরঞ্জনের কষ্ট হইল। কাঞ্চন দাওয়ার দেওয়ালে ঠেস দিয়া বসিয়াছিল। নিরঞ্জনকে দেখিয়া বলিয়াছিল, কখন এলেন? বসুন বলিয়া আসনের জন্য উঠিবার চেষ্টা করিয়াছিল। নিরঞ্জন বলিয়াছিল, থাক থাক, তোমাকে উঠতে হবে না, বসো বলিয়া খালি মেঝের উপরেই বসিয়া পড়িয়াছিল। কাঞ্চন উদ্বিগ্ন কণ্ঠে কহিয়াছিল, মাটিতেই বসলেন? নিরঞ্জন বলিয়াছিল, তা হোক, ধুলো নেই, কাপড়ও ফর্সা নয়। কেমন আছো? কাঞ্চন মৃদু হাসিয়াছিল। হাসিটি কাঞ্চন হারায় নাই। চেহারা দেখিয়া চেনা না গেলেও হাসি দেখিয়া চেনা গেল। কাঞ্চন কহিয়াছিল, ভালোই। বৌদি ভালো আছেন? ছেলে মেয়েরা আনলেন না কেন? দেখতাম।
নিরঞ্জনের মনে পড়িল যেদিন নীরজাকে বিবাহ করিয়া আনিয়া দুইজনে পাশাপাশি ছাদনাতলায় দাঁড়াইয়াছিল, সামনের দিকে তাকাইতেই নিরঞ্জন দেখিতে পাইয়াছিল কাঞ্চন দাঁড়াইয়া আছে। চোখে চোখ মিলিতেই কাঞ্চন মুখ ফিরাইয়া লইয়াছিল। কাঞ্চন কি তখন তাহাকে ভালোবাসিত? ভালোবাসিলেও সেই ভালোবাসা কি এত দুঃখের তাপে আমরণ বাঁচিয়াছিল? বোধহয় না। নীরজাও তো তাহাকে একদিন ভালোবাসিত। কোথায় এখন তাহার ভালোবাসা? কর্পূরের মতো কোন দিন উড়িয়া গিয়াছে। এখন শুধু গন্ধ শুকিয়া শুকিয়া সে ভালোবাসার অস্তিত্ব ঠাহর করিতে হয়। এখন ছেলে পিলে ঘর সংসার লইয়া নীরজা নিশি দিন এমনই মগ্ন হইয়া থাকে যে তাহাকে আমল দিতেই চাহে না। অবশ্য 2 বেলা 2 মুঠা খাইতে দেয়। খাওয়ার সময়ে সামনে বসিয়া এটা খাও ওটা খাও বলিয়া আদর আপ্যায়নও করে, কিন্তু তাহা বোধ হয় ভালোবাসার তাগিদে নয়, নেহাত চক্ষু লজ্জায়। যে চাকরি করিয়া রোজগার করিয়া আনিতেছে তাহার একটু খবরদারি করা উচিত বই কি। কিন্তু চাকরি গেলে বোধ হয় নীরজা আর ঘরে টিকিতে দিবে না। না হইলে সামান্য 10টা টাকার জন্য আজ সারা দিন তাহাকে খাইতে দিল না। বল হরি, হরি বল, বল হরি, হরি বল, বল হরি, হরি বল। চমকিয়া উঠিয়া নিরঞ্জন চাহিয়া দেখিল জন কয়েক লোক রাস্তা দিয়া একটা শব বহিয়া লইয়া যাইতেছে। শবটির সর্বাঙ্গ মলিন চাদর দিয়া ঢাকা, মাথায় এলো চুলে ডগডগে সিঁদুর, পায়ে টকটকে আলতা। মেয়ে মানুষ, কাহারও স্ত্রী নিশ্চয়। কাঞ্চনের মতো কোনো অভাগী হয়তো দুর্দান্ত স্বামীর কবল হইতে মুক্তি পাইয়া বাঁচিয়াছে, কিংবা হয়তো কোনো ভাগ্যবতী স্নেহময় স্বামীর আনন্দোজ্জ্বল সংসারকে আধার করিয়া যাইতেছে। নীরজার কথা মনে পড়িল। সেও কি এমন করিয়া কোনোদিন পলাইবে নাকি? তাহার শরীরও তো ভালো যাইতেছে না। কতদিন ধরিয়া কত রকমের অসুখের কথা বলিয়াছে, সে কোনো দিন কান দেয় নাই। নারীসুলভ মানসিক দৌর্বল্য বলিয়া উড়াইয়া দিয়াছে। নীরজা কত কাহিল হইয়া গিয়াছে আজকাল। পূর্বের মতো দেহের সে লাবণ্য নাই, কমনীয়তা নাই, ঔজ্জ্বল্যও নাই। অমন পুরন্ত নিটোল মুখ শুকাইয়া লম্বাটে হইয়া গিয়াছে। গায়ের দুধে আলতাগুলা রং ফ্যাকাশে হইয়া গিয়াছে। কোমল মাংসল মসৃণ হাত দুইটিতে হাড় ও শিরা বাহির হইয়াছে। হইবে না কেন? ভোর হইতে রাত্রি দুপুর পর্যন্ত কি পরিশ্রম তাহাকে করিতে হয়! 1 মিনিট বিশ্রাম করিতে পায় না, কাহারও কাছে এতটুকু সাহায্য পায় না। সে নিজে প্রতি মাসে গোটা কয়েক টাকা আনিয়া দেওয়া ছাড়া সংসারের তো কোনো কাজটি করে না। কেমন করিয়া সংসার চলিতেছে, কোনো অভাব অনটন হইতেছে কিনা কিছুই খবর রাখে না। সাধে কি নীরজা ঝগড়া করে? অনেক জ্বালায় জলে বলিয়া তাহার মেজাজ খারাপ হয়। তাহা ছাড়া ঝগড়া করে তো সংসারের মঙ্গলের জন্য, নিজের সুখ স্বাদ বা বিলাসিতার জন্য তো নয়। এদিক দিয়া তাহার মতো স্ত্রী কয়জন বাঙালির আছে? কোনো দিন একটা ভালো কাপড় চায় নাই, একটা গহনা চায় নাই, বরং আবশ্যক হইলে বিক্রয় করিবার জন্য নিজের গহনা বাহির করিয়া দিয়াছে। এমনকি কোনো দিন নিজে হইতে সিনেমা থিয়েটার যাইতে চাহে নাই। সেই স্ত্রী যদি একজন অনাত্মীয়কে 10টা টাকা দান করার জন্য অনুযোগ করে, কলহ করে, সে কি অন্যায়? আজকের দিনটা যে এমনভাবে কাটিবে তাহাতে নীরজার কোনো দোষ নাই, সব তাহার নিজের দোষ। বউবাজারের মোড়ে আসিয়া পৌঁছাইতেই নিরঞ্জনের মনে পড়িল নীরজা মালা কিনিয়া লইয়া যাইতে বলিয়াছে।
অভ্যাস মতো পকেটে হাত দিল, একটা পয়সাও নাই। নীরজার রাগের জন্য আজ তাহার কাছ হইতে সে পয়সা চাহিয়া লইয়া আসিতে পারে নাই। তবে কি করিয়া মালা কেনা হইবে? হঠাৎ তাহার চোখে পড়িল ওই দিককার ফুটপাথে চারু ব্যস্ত সমস্তভাবে চলিয়াছে। নিরঞ্জন হাঁক দিয়া ডাকিল, চারু, চারু, চারু। চারু বোধহয় শুনিতে পাইল না। নিরঞ্জন তাহাকে ধরিবার জন্য দ্রুতপদে রাস্তা পার হইতে গিয়া হঠাৎ রাস্তার মাঝখানে পা পিছলাইয়া পড়িয়া গেল এবং সঙ্গে সঙ্গে একটা ভারী মোটর ছুটিয়া আসিয়া তাহার বুকে ধাক্কা দিল। তারপর যথারীতি হৈ হৈ হইল, লোক জড়ো হইল। পলায়ন পর গাড়িটা হইতে চালক ও আরোহীকে টানিয়া নামানো হইল। তরুণ দর্শকেরা আস্তিন গুটাইয়া চালকের উদ্দেশ্যে আস্ফালন করিল। প্রৌঢ়েরা, কাহারও দোষ নয় বাবা, ভাগ্যের দোষ বলিয়া তাহাদের নিরস্ত করিল এবং জনৈক কনস্টেবল গম্ভীরভাবে গোঁফে তা দিতে দিতে ঘটনাস্থলে হাজির হইতেই সকলেই সরিয়া পড়িবার জন্য তৎপর হইল। কনস্টেবল যে ২-৪ জনকে টানাটানি করিয়া থামাইতে পারিল, তাহাদেরই সাহায্যে নিরঞ্জনের অচেতন দেহটিকে ধরাধরি করিয়া গাড়িতে চড়াইয়া মেডিকেল কলেজে লইয়া চলিল। ঘণ্টা ২ পরে মেডিকেল কলেজ হাসপাতালের জন ২ ম্যাথর নিরঞ্জনের মৃতদেহ একটা হাত গাড়িতে চড়াইয়া টানিয়া লইয়া গিয়া শবাগারের হিম শীতল অপরিচ্ছন্ন মেঝের উপর আরও কতগুলা বেওয়ারিশ শবদেহের মাঝে নামাইয়া দিয়া আসিল। নীরজা তখন ঘুমাইয়া পড়িয়াছে। স্বপ্ন দেখিতেছে সে, তাহার বিবাহের স্বপ্ন। শুভদৃষ্টির জন্য তাহার ও নিরঞ্জনের মুখ একটা চাদরে ঢাকিয়া দিয়া সকলে বলিতেছে, ভালো করে চেয়ে দেখো দুজনে দুজনকে, লজ্জা করো না। নীরজা প্রাণপণে তাকাইয়া আছে, কিন্তু একটি গাঢ় কৃষ্ণ যবনিকা নিরঞ্জনের মুখটিকে তাহার দৃষ্টিপথ হইতে আড়াল করিয়া রাখিয়াছে। শত চেষ্টাতেও নীরজা তাহা দেখিতে পাইতেছে না। ফিরে পাখি ঝাঁকে ঝাঁকে, কুলায়ে শাবক ডাকে, লয়ে বাড়ি ফিরে নারী, আঁধারে জগৎ ঘিরে। নাহি গেহ নাহি কেহ, শূন্য প্রাণ জীর্ণ দেহ, তোমার মরণ স্নেহ দাও দেব দুঃখিনী রে। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয়া লেখিকা অমলা দেবী রচিত একটি ছোট গল্প, বিবাহবার্ষিকী। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন মোনালিসা। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসবো আগামী সপ্তাহে আবার একটি ভালো লাগা গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।